সকলকে স্বাগত জানাই। আমাদের আলোচক ডক্টর চন্দ্রশেখর পরেশ্বর। আমাদের আজকের আলোচ্য বিষয় পোটেন্সি, পর্ব 1। স্যারকে অনুরোধ করবো স্যার আজকে আলোচনা শুরু করুন। সকলকে আমার নমস্কার। আজকে আমরা আলোচনা করব পোটেন্সি নিয়ে। আমরা পেশেন্টকে যখন কোনো ওষুধ দিই তার একটা নির্দিষ্ট পোটেন্সিতে তাকে আমরা সেটা দিই। পোটেন্সি সিলেকশন করার সময় আমাদের অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়। তো মোটামুটি সেই পোটেন্সি কিভাবে আমরা সিলেকশন করব বা না করব সেই ব্যাপারটা নিয়ে আজকের আমাদের আলোচ্য বা আলোচনার বিষয়। প্রথম কথা হচ্ছে এই পোটেন্সির ব্যাপারটা কিন্তু খুবই তর্ক সাপেক্ষ বা বিবাদ সাপেক্ষ। আমি যে পোটেন্সিটা হয়তো পছন্দ করছি কোন একটা পেশেন্টের ক্ষেত্রে, আরেকজন সেই একই কেস টেকিং ইত্যাদি দেখে আরেকজন কিন্তু অন্য কোনো পোটেন্সি পছন্দ করছে। এবার এটা তো হওয়া উচিত নয়, আমাদের তো মোটামুটি একই ধরনের একটা পোটেন্সি সিলেকশন করা উচিত। কিন্তু এগুলো আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু নিজস্ব কিছু চিন্তা ভাবনা, আমাদের জ্ঞান, আমরা যা জানি সেই অনুযায়ী আমরা ওটাকে অন্য কোনো পোটেন্সি একজনের সঙ্গে আরেকজনের তফাৎ হয়। তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা আমাদের। কেউ কেউ যদি মেন্টাল সিমটম প্রচন্ড ভালোভাবে থাকে বা সুস্পষ্ট রূপে থাকে, হাই পোটেন্সি দেওয়ার কথা চিন্তা করে। আবার অন্যরা চিন্তা করে সবসময় লো পোটেন্সি দিয়ে শুরু করা। এমনকি কিছু কিছু লোক ক্রনিক কেসেতেও 6 পোটেন্সি বা 6C পোটেন্সি বা সেন্টিসিমালের 6 পোটেন্সি দিয়ে শুরু করে, এবং অনেক সময় তারা পুরো ট্রিটমেন্টটাই হয়তো ওই 6C দিয়েই করে। এটাও কিন্তু আমরা দেখেছি। আবার কেউ কেউ তুলনায় অনেক হায়ার পোটেন্সি ইউজ করে, যেমন 10 তাদের ক্রনিক কেসের ক্ষেত্রে তারা এই ধরনের হাই পোটেন্সি 10M, CM ইত্যাদিও ব্যবহার করে। টোটালিটি অফ সিমটমস মিলিয়ে তারা এটা দেয়। তো এই যে পোটেন্সি সিলেকশন করছে, যারাই সিলেকশন করছে তারাই কিন্তু তাদের নিজস্ব একটা কনফিডেন্স, তাদের একটা আত্ম বিশ্বাস, তার উপরেই কিন্তু সেটা নির্বাচন করছে, এবং তাদের সেই অভিজ্ঞতার উপরে কোন একটা তাদের পোটেন্সি তাদের সিলেকশন করে। একই সঙ্গে যারা অভিজ্ঞ ডাক্তার তারাও কিন্তু অন্য অনেক জিনিস মাথায় রাখে। আবার অনেকে বলে যে যত মেডিসিনটা সিমিলিমামের দিকে যাবে বা যত বেশি সিমিলিমাম বলে তার টোটালিটির থেকে বোঝা যাবে, সেক্ষেত্রে হায়ার পোটেন্সি দেওয়াটাই কিন্তু অনেক বেটার এবং তাতে অনেক তাড়াতাড়ি রেজাল্ট হয়। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রত্যেকের ব্যক্তিগত মতামত বা চিন্তা ভাবনার উপরেই নির্ভরশীল। হ্যানিম্যান কিন্তু এ ব্যাপারে যেটা আমাদের গাইডলাইন যেটা দিয়েছেন, যা তার লেখা পড়ে টোড়ে আমরা যা বুঝেছি, সেটা হচ্ছে উনি কিন্তু বলেছেন যে এই পোটেন্সিটা 3টে জিনিসের উপর মূলত নির্ভর করবে। একটা হচ্ছে নেচার অফ দ্য ডিজিজ, অ্যাকুট অর ক্রনিক। আরেকটা হচ্ছে নেচার অফ দ্য পেশেন্ট, রোগীর নেচারের উপরে, এবং নেচার অফ দ্য রিমেডি, যে মেডিসিনটা এলো সেই মেডিসিনটার নেচারের উপরে। অনেক মডার্ন, তথাকথিত মডার্ন হোমিওপ্যাথরা বেশিরভাগই কিন্তু আবার অনেকে প্রেফার করেন 1M, 10M, CM এই সমস্ত ওষুধ, এবং তারা ভাবে যে হ্যানিম্যান এগুলো লেখেননি কারণ হ্যানিম্যান এই ধরনের পোটেন্সি ইউজ করেননি 30Cর ওপরে। কিন্তু হ্যানিম্যানের দ্বিতীয় স্ত্রী ম্যাডাম মেলানি
তার থেকে তার কথা অনুযায়ী আমরা কিন্তু এটা জেনেছি যে হ্যানিম্যান কিন্তু প্রত্যেকটা মেডিসিনেরই বেশিরভাগ মেডিসিনেরই হায়ার পোটেন্সি ইউজ করেছেন প্রয়োজন অনুযায়ী 3C থেকে 1M পর্যন্ত। এবং তার শেষ জীবনে তিনি এই হায়ার পোটেন্সি ইউজ করেছিলেন কি করেছিলেন না এই ব্যাপারে যেটা জানা গেছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেস অনুযায়ী, প্রত্যেকটা নির্দিষ্ট রোগী অনুযায়ী তিনি থার্ড স্যাচুরেশন থেকে তিনি 200 এবং 1M পোটেন্সি পর্যন্ত ব্যবহার করেছেন। এই জিনিসটা গনি হোসেনও তার লেটার রাইটিং এ কনফার্ম করেছেন। তিনি কি লিখেছেন? In direct contradiction that Hahnemann did not use higher potencies than 30C, I can demonstrate by his letters, which I have carefully preserved, that especially in the last years of his life, he was most zealous and insistent in carrying on the dynamizations higher and higher and to diminish more the materiality of the dose. অর্থাৎ তিনি কি লিখেছেন যে এই যে প্রচলিত ধারণা যে হ্যানিম্যান 30Cর উপরে পোটেন্সি খুব একটা ইউজ করেননি, তার চিঠিপত্র যেটা আমার কাছে সযত্নে রক্ষিত আছে তার থেকে আমি এটা বলতে পারি তিনি তার শেষ জীবনে অত্যন্ত অনুসন্ধানমূলক চিন্তা ভাবনা নিয়ে এবং কন্টিনিউয়াসলি বা তিনি তিনি অত্যন্ত অনুসন্ধানমূলক চিন্তা ভাবনা নিয়ে তিনি এই হায়ার এবং আরো হায়ার অর্থাৎ উচ্চ এবং উচ্চতর মেডিসিন পোটেন্সি গুলো ইউজ করেছিলেন এবং যেখানে তার মেটেরিয়ালিস্টিক পয়েন্ট, সেই মেটেরিয়ালিজম ব্যাপারটা কিন্তু নষ্ট হয়ে তার ডাইনামাইজেশনের ব্যাপারটা অনেক বেশি উল্লেখযোগ্যভাবে সামনে এগিয়ে আসে। রিচার্ড হেল তিনি মোটামুটি হ্যানিম্যানের জীবন কাহিনী সব থেকে বেশি বিস্তৃত পরিমাণে লিখেছেন এবং প্রচুর তথ্য সেই সময় যা তিনি জোগাড় করতে পেরেছিলেন সেগুলো জোগাড় করে এটা লিখেছিলেন। তিনিও যেটা লিখেছেন যে মোস্ট কমন যে মেডিসিন পোটেন্সি গুলো তিনি ইউজ করেছেন হ্যানিম্যান, সেটা হচ্ছে 30C থেকে 3C থেকে 60C। রিচার্ড হেলের সময় তিনি 6th এডিশন অর্গানম দেখতে পাননি বা তিনি সেই সম্বন্ধে জেনেছিলেন কিন্তু সেটা তার হাতে পাননি, ফলে এলএম পোটেন্সি সম্বন্ধে তিনি সেই সময় কিছু লিখতে পারেননি। হ্যানিম্যান 60C ইউজ করেছিলেন ফার্স্ট 1825 সালে হেলের কথা অনুযায়ী, কিন্তু তিনি রেকমেন্ড করেছিলেন 30C অব্দি। কেন? তিনি লিখেছেন, হ্যানিম্যান লিখেছেন, I do not approve of you potentizing medicines higher than 30C. There must be a limit to the matter. It cannot go on indefinitely. অর্থাৎ তিনি প্রত্যেক হোমিওপ্যাথ তথা সেই সময় যারা স্টুডেন্ট তারা যেন একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই থাকে, সেই জন্যই কিন্তু হ্যানিম্যান এই ধরনের 30C লাস্ট। তিনি কিন্তু নিজে এক্সপেরিমেন্ট করে গেছেন। হ্যানিম্যানের সম্বন্ধে আমরা জানি তিনি প্রচন্ড এক্সপেরিমেন্ট করতে ভালোবাসতেন এবং করে যেতেন এবং তার যা রেজাল্ট সেইটাই তিনি কিন্তু ফাইনাল আমাদের সামনে তুলে ধরতেন। তো এই যে জিনিসটা তিনি কিন্তু সেই জন্য 60C নিজে ইউজ করেছেন, কিন্তু সেই 60C তখনও তিনি নিজে এক্সটেন্সিভলি ইউজ করেননি বলে তিনি কিন্তু 60C সবাইকে ইউজ করতে বারণ করেছেন। 30C পর্যন্ত তিনি সবাইকে ইউজ করতে বলেছেন এবং সেই পর্যন্ত তিনি তার লিমিট সেই মুহূর্তে করে দিয়েছিলেন। হ্যানিম্যানের যে কেস বুক আছে প্যারিস কেস বুক বলা হয়, তো সেখানে রিমা হ্যান্ডলে RIMAHANDLEY
তিনি ইন সার্চ অফ লেটার হ্যানিম্যান বলে একটা বই লিখেছেন, আরো কয়েকটা বই লিখেছেন। তো সেই ইন সার্চ অফ লেটার হ্যানিম্যানের সেখানে হ্যানিম্যানের শেষ জীবনের প্রেসক্রিপশন ইত্যাদি অনেক কিছু সেখানে তুলে ধরেছেন। এবং সেখানে আমরা যা দেখতে পেয়েছি, তিনি কিন্তু হ্যানিম্যান ফ্রিকোয়েন্টলি 200C ইউজ করেছেন। এবং রিমা হ্যান্ডলে কি লিখছেন, around 1838 he began to use a higher range of centesimal potencies up to 200C. By 1838, two great experimenters, Korsakoff and Jenichen, had individually succeeded in producing potencies attenuated up to 100C and 1500C, even higher later. 1838 সালে হ্যানিম্যান এই হায়ার রেঞ্জের সেন্টিসিমাল পোটেন্সিগুলো ইউজ করতে শুরু করেন। এমনকি 200C পর্যন্ত তিনি ইউজ করেছেন 1838 সাল নাগাদ। এবং এই 1838 সাল নাগাদ কোরাসকফ এবং জেনিচেন বলে দুজন যারা ওষুধ তৈরি করতেন সেই সময়ে, এবং নামকরা এই দুজনেই খুব নামকরা লোক, তো তারা যে ওষুধ তৈরি করতেন তারা মোটামুটি 100C পর্যন্ত তৈরি করেছেন এবং 1500C পর্যন্ত তৈরি করেছেন, এবং পরের দিকে আরো এটা তারা বাড়িয়ে যান। রিমা হ্যান্ডেল লিখছেন, this was way beyond the lower potencies with which Hahnemann had been content for so long. এতদিন পর্যন্ত হ্যানিম্যান যে নিচের দিকের পোটেন্সি গুলো নিয়ে ব্যবহার করতেন, কারণ সেগুলো তিনি নিজে তৈরি করেছেন। হ্যানিম্যানের প্রচন্ড ভালো পেশেন্টের সংখ্যা ছিল, ফলে তার অবসর বা ফাঁকা সময় কিন্তু তুলনায় কম থাকতো। তারই মধ্যে তিনি এক্সপেরিমেন্ট করতেন, একসঙ্গে অনেক কাজ করতেন, একই সঙ্গে পড়াশোনা করতেন। ফলে এই ওষুধ তৈরির ব্যাপারটা কিন্তু পরের দিকে আর হ্যানিম্যান অতটা বেশি চালিয়ে যেতে পারেননি, বা এই হায়ার পোটেন্সিতে অতটা বেশি চালিয়ে যেতে পারেননি। এবং সেই সময় যে ওষুধ তৈরি হতো সেটা কিন্তু আজকের দিনের মতো নয়, সেখানে ওষুধ তৈরি করার জায়গাও ছিল খুব কম, খুব অল্প বিস্তর লোকই করতো, বেশিরভাগই ডাক্তাররাই সেগুলো ওষুধগুলো তৈরি করতো। এবং এই ধরনের এই দুজন কোরাসকফ আর জেনিচেন, এই তখন দুজন নামকরা ফার্মাসিস্টই বলা যেতে পারে আমাদের ভাষায় আজকের দিনে। সেই ফার্মাসিস্ট এরা এই হোমিওপ্যাথি ওষুধ তৈরি করছে। এখানে হোমিওপ্যাথি প্রসার সেভাবে তখনও কিন্তু হয়নি, যদিও পেশেন্ট একটা বিশাল সংখ্যার পেশেন্ট কিন্তু অ্যানিম্যানের কাছে আসতো, এবং তাদের ওষুধ দেওয়ার জন্য যে এই হায়ার পোটেন্সি গুলো সেগুলো কিন্তু করার জায়গা বা ক্ষেত্র তৈরি হয়নি। তো সেই জন্যে অ্যানিম্যান শুরুর দিকে কিন্তু অত বেশি লোয়ার পোটেন্সির থেকে হায়ার পোটেন্সির দিকে ওষুধ বেশি পাননি। However, although he had apparently tried these very high potencies, he was uneasy with them, probably because he had not made them himself and was not therefore quite sure how they had been prepared. When he began to use higher potencies on a regular basis, he therefore restricted himself to those lower than 200C, which he was able to prepare himself by hand. He used these increasingly often during his time in Paris. অর্থাৎ হ্যানিম্যান নিজে যে ওষুধগুলো তৈরি করেছিলেন সেগুলো খুব হায়ার পোটেন্সিতে তিনি তখনও তৈরি করতে পারেননি, এবং বাইরে যারা তৈরি করছে তারা কিভাবে তৈরি করছে সেই সম্বন্ধে যেহেতু তার একটা সুস্পষ্ট ধারণা ছিল না, ফলে হ্যানিম্যান সেইগুলোকে অতটা বিশ্বাসযোগ্যভাবে মেনেও নিতে পারেননি। তুলনায় তিনি যখন প্যারিসে ছিলেন তার জীবনের শেষের দিকে, তখন এই হায়ার পোটেন্সি গুলো তিনি কিন্তু ইউজ করতে বেশি শুরু করেছিলেন। হ্যানিম্যানের সময় এই কোরাসকফ আর জেনিচেন এই দুজনই ছিল একমাত্র যারা এই হায়ার পোটেন্সি তৈরি করতে, এবং তারা সাক্কাশন করতো ম্যানুয়ালি, অর্থাৎ হাতের উপর ওষুধের শিশি দিয়ে।
এবং এরা 10 M পর্যন্ত পোটেন্সি বা তারও উপরের পোটেন্সি গুলো তৈরি করতে পেরেছিল। তো এই দুজনই কিন্তু সাধারণ মানুষ ছিল, ফার্মাসির সঙ্গে কোনো কিছু জানতো না। শুরুর দিকে হ্যানিম্যান এই সমস্ত ওষুধের উপরে খুব একটা ভরসা ছিল না, কিন্তু জেনিসেন শেষের দিকে তার সামান্য কিছু পোটেন্সি হ্যানিম্যানের কাছে পাঠাতে পেরেছিল। তার বন্ধু, মানে হ্যানিম্যানের বন্ধু বা স্টুডেন্ট গ্রসের মাধ্যমে, ডক্টর গ্রস, যিনি ছিলেন হ্যানিম্যানের প্রথম দিকের স্টুডেন্ট। হ্যানিম্যানের এই হায়ার পোটেন্সি গুলো ইউজ করে ভালো রেজাল্ট পাওয়ার ফলে তিনি তার চিন্তা ভাবনা চেঞ্জ করে আপাতভাবে এই হাই পোটেন্সি গুলো ইউজ করতে বা এক্সপেরিমেন্ট করতে শুরু করেন প্রায় 1833 সাল অব্দি। অর্থাৎ 1833 সাল অব্দি তিনি কিন্তু হায়ার পোটেন্সির উপরে এক্সপেরিমেন্ট করতে শুরু করলেন। পরের দিকে কি হয়েছিল, পরের দিকে LM পোটেন্সি উনি সন্ধান বা উনি চিন্তা ভাবনা শুরু করে এই হাই পোটেন্সি অ্যাগ্রাভেশন গুলো যখন ইউজ করা হতো, তাদের অ্যাগ্রাভেশনটা এত বেশি হতো, তিনি সেটার থেকে শিফট করে LM পোটেন্সির দিকে চর্চাটা বাড়িয়ে দিলেন। যদিও তখনও কিন্তু তিনি এই হাই পোটেন্সি গুলো ইউজ করতেন এবং তার সঙ্গে লো পোটেন্সি ইউজ করতেন, কেস অনুযায়ী, যে কেসে যেটা দরকার সেই অনুযায়ী কিন্তু এগুলো তিনি ইউজ করতেন। কিছু কিছু হোমিওপ্যাথিক ডাক্তার আছেন যারা ভাবেন যে আমরা যে ওষুধ দিই সেই ওষুধ সিলেকশন যদি সঠিক হয় তাতে অ্যাগ্রাভেশন হওয়ার দরকার আছে, কারণ অ্যাগ্রাভেশন হলেই একমাত্র হিলিং বা কিওর হওয়া সম্ভব। এবং বহু পেশেন্টও কিন্তু এই একই ধরনের চিন্তা ভাবনায় আছে, যদিও এটা সঠিক কথা নয়। এই জিনিসটা, এই চিন্তা ভাবনাটা কিন্তু সঠিক নয়, কিন্তু তার সত্ত্বেও আমাদের অনেক হোমিওপ্যাথদেরই ধারণা এটা। বিশেষ করে এই ব্যাপারটা কেন্টিয়ান হোমিওপ্যাথ যারা বা কেন্টের মত অনুযায়ী যারা হাই পোটেন্সি ইউজ করেন তাদের কিন্তু এই চিন্তা ভাবনাটা আছে। এবং এই যে অ্যাগ্রাভেশন, হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন বিশেষ করে হাই পোটেন্সি কিছু কিছু ক্ষেত্রে হয়, এবং যখন হয় তখন কিন্তু সে বেশ কয়েক মাস ধরেও অনেক সময় কন্টিনিউ করে। এই জিনিসটা অনেক ডাক্তারই কিন্তু ভাবে এটা দরকার আছে, এবং এটা যদি কয়েক মাস ধরেও যদি হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হয় বা এমনি অ্যাগ্রাভেশন হয় সেটা কিন্তু ঠিক আছে। কিন্তু হ্যানিম্যান নিজে কি বলে গেছেন, জেন্টল কিওর। তিনি যে কিওরের কথা বলেছেন সেখানে কিন্তু কোনো জেন্টল বা শান্ত আস্তেভাবে, অশান্তভাবে কিছু হবে না, শান্তভাবে আস্তে আস্তে করে কমবে, সেই কথাটাই তিনি বারবার গুরুত্ব দিয়েছেন। এবং সেই জিনিসটা কিন্তু এটার সঙ্গে মিলছে না, অথচ এটা কিন্তু অনেকেই ভাবে। এমনকি কেন্টও এই এক্সটেন্সিভ ইউজ অফ হাই পোটেন্সি বা এই কেবলমাত্র হাই পোটেন্সি ইউজ করাটাও, সেটার সম্বন্ধেও কিন্তু কেন্টও তার বিরুদ্ধে কিছু বক্তব্য বলে গেছেন। এবং কারণ কি জন্য বলেছেন, এই স্ট্রং অ্যাগ্রাভেশনের জন্য। তিনিও কিন্তু শুরুর দিকে ওই জন্য 200C ইত্যাদি দিয়ে অনেক ক্ষেত্রেই চালু করতে বলেছেন। যারা ক্রনিক কেস হাই পোটেন্সি দিয়ে ইউজ করে এবং সেটা কেন্টের মতে বলে ভাবে, তারা এইটাই ভাবে যে এই অ্যাগ্রাভেশনটা দরকার গুড রেজাল্টের জন্য। যেখানে কেন্ট তার লেসার রাইটিংসে কি বলেছেন, আমি এই জিনিসগুলো এত বেশি ডিটেলসে এই জন্য যাচ্ছি যে এই পোটেন্সি সম্বন্ধে, আমাদের পোটেন্সি সিলেকশন করার সম্বন্ধে আমাদের অনেকেরই খুব ক্লিয়ার আইডিয়া নেই। আর হ্যানিম্যানও এটার সম্বন্ধে খুব বেশি ডিটেলসে গেছেন তাও নয়, কারণ হ্যানিম্যানও নিজে তার জীবনে এই হাই পোটেন্সি বা ইত্যাদি হয়নি, যেগুলো অনেক পরে এসছে এবং পরে অন্য ডাক্তাররা, অন্য প্রথিতযশা ডাক্তাররা তারা এগুলো ইউজ করেছেন এবং করে এগুলো সম্বন্ধে যখন তাদের রেজাল্ট আমাদের সামনে এসছে আমরা নিজেরাও ইউজ করছি। LM পোটেন্সি আমার নিজস্ব মতে
বা হ্যানিম্যানের মতো হচ্ছে বেস্ট বা পারফেক্ট মেথড। এবং আমি নিজেও প্র্যাকটিসে সেটা দেখেছি, অনেকেই যারা প্র্যাকটিস করেন তারা দেখেছেন, কিন্তু তা সত্ত্বেও 50 মিলিসিমাল পোটেন্সি কিন্তু এক্সটেন্সিভলি ইউজ হয় না, সব জায়গাতে পাওয়া যায় না, ফলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এই সেন্টিসিমাল পোটেন্সিটা অনেক বেশি মাত্রায় ইউজ হয়। ভারতবর্ষের তুলনায় তাও 50 মিলিসিমাল ইউজ হয়। বাংলাদেশেও আমি দেখেছি, ফেসবুক বা বিভিন্ন গ্রুপের মাধ্যমে দেখেছি যে বাংলাদেশেও এই 50 মিলিসিমাল ওষুধটা ভালোভাবে ইউজ হয়। কিন্তু তা সত্ত্বেও সমগ্র হোমিওপ্যাথি চিকিৎসক সমাজের মধ্যে বোধহয় 80 থেকে 90% হোমিওপ্যাথরাই 50 মিলিসিমাল পোটেন্সিটা ইউজ করেন না। সুতরাং যেখানে সেন্টিসিমাল পোটেন্সিটা অনেক বেশি ইউজ হয়, এবং সেখানে কিন্তু এই পোটেন্সি সিলেকশন একটা বিশাল গুরুত্ব। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমার কথাটা একটু আমার নিজের কানেই আসছে হঠাৎ করে, সেই জন্য রিপিটেশন হচ্ছে আর কি। ঠিক আছে, তো এই 50 মিলিসিমাল পোটেন্সির অত এক্সটেন্সিভ ইউজ নেই, কিন্তু সেন্টিসিমাল পোটেন্সি অনেক এক্সটেন্সিভলি ইউজ হয় হোমিওপ্যাথদের মধ্যে। এবং তার ফলে এই সেন্টিসিমাল পোটেন্সি সিলেকশনের ব্যাপারটা যতটা সম্ভব আমার যা জানা আছে বা আমি যেটুকু যা পড়েছি বিভিন্ন জায়গা থেকে, তো সেইটা আমি একটু বেশিভাবে তুলে ধরতে চাইছি। সেই জন্য এই ব্যাকগ্রাউন্ড গুলো কি ঘটেছে, কি কেন ঘটেছে, এবং তার ফলে কি কি এসছে, তারপরে বিভিন্ন ক্ষেত্রে কি ধরনের পোটেন্সি ইউজ করা যায় বা করা গেলে ভালো, বা তার সেখানে কোন জায়গায় ডিসঅ্যাডভান্টেজ, কোন জায়গায় অ্যাডভান্টেজ, এই ব্যাপারগুলো নিয়ে একটু একটু বিশদ আলোচনা যতটা সম্ভব করার চেষ্টা করছি, যাতে আমাদের সকলের বোঝার পক্ষে সুবিধা হয়। সেই জন্য আমি এই সমস্ত হিস্ট্রিগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি, যেটা হয়তো অনেকেরই খুব প্রয়োজন মনে হবে না, কিন্তু যারা জানার ইচ্ছে আছে, যারা এই ব্যাপারটা বুঝতে পারবে বা জানতে চাইবে, তারা যদি একটু এটা শোনে, তাহলে অন্তত কিছুটা তাদের এই জানা থাকবে। এবং সেটা কিন্তু আমাদের হয়তো পুরোটা আমাদের মনেও থাকবে না, কিন্তু তার একটা ব্যাকগ্রাউন্ড আমাদের মনে থাকবে যে কি কারণে এই জিনিসটা এলো, কেন হ্যানিম্যান এই জিনিসটাতে এলেন, এই জিনিসটা। সেই জন্য এই বিশদ ব্যাখ্যাতে বা বিশদ এই রেফারেন্স গুলোর থেকে ডাইরেক্ট আমি কিছুটা পড়ে শোনাচ্ছি বা তার বাংলা অনুবাদ করে শোনাচ্ছি, যাতে আমাদের এটা আরো মাথায় থাকে। তো যাই হোক, কেন্ট এই যে হায়ার পোটেন্সি ইউজের সম্বন্ধে, কেন্ট বা অ্যাগ্রাভেশন সম্বন্ধে কেন্টের লেসার রাইটিংসে তিনি কি লিখেছেন, আমি আগে পুরোটা পড়ে শোনাই, তারপরে তার অংশ বিশেষ করে প্রত্যেকটা বাংলা আলোচনা করব। There is a wonderful latitude between the tincture and the CM potencies. Latitude বলতে এখানে ডিফারেন্স। There is a wonderful latitude between the tincture and the CM potencies. এখানে কিন্তু আমাদের একই সঙ্গে মনে রাখতে হবে, কেন্টের সময় কিন্তু এলএম পোটেন্সি কেন্টও পাননি, ফলে ওনার ওই সম্বন্ধে কোনো ধারণাই তৈরি হয়নি বা ছিল না। And in my judgment, the selection of the best potency is a matter of experience and observation, and not a matter of law. এই টিংচার থেকে কেন্টি বলছেন, টিংচার থেকে সিএম পোটেন্সি অব্দি যে ডিফারেন্স আছে, একটা ভালো উল্লেখযোগ্য ডিফারেন্স আছে। এবং সেই একই সঙ্গে আমার মতে বেস্ট পোটেন্সি সিলেকশনটা সেটা হচ্ছে যেখানে অভিজ্ঞতা এবং অবজারভেশন পাওয়ার এই দুটোর উপরে মূলত নির্ভর করে, এবং কোনো নিয়মের মধ্যে নয়, কোনো নিয়ম অনুযায়ী এটা হয় না। অর্থাৎ আমি কি পোটেন্সি সিলেকশন করব, সেই আমার অভিজ্ঞতা কি বলছে, এই ধরনের রুগীতে আমি কি ধরনের পোটেন্সিতে বেটার রেজাল্ট পেয়েছি, অ্যাকিউট বা ক্রনিক ক্ষেত্রে সেটা কি ধরনের পোটেন্সিতে আমি বেটার রেজাল্ট পেয়েছি, বেটার এক্সপিরিয়েন্স করেছি। একই সঙ্গে সেটা হচ্ছে কি, আমি কি কতটা দেখতে পাচ্ছি, কতটা বুঝতে পারছি, সেই বোঝার উপর, ক্ষমতার উপরে আমার অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে তখন আমি চিন্তা ভাবনা করছি এক্ষেত্রে আমার কোন মেডিসিন, কোন পোটেন্সিটা বেটার হবে। The indiscriminate use of one potency is very likely to being reproach upon our art. কোন একটা বিশেষ পোটেন্সি যদি বেশি ইউজ করা হয়,
তাহলে কিন্তু আমাদের এই শিল্প বা আমাদের এই যে হোমিওপ্যাথি আর্ট, এটা কিন্তু সঠিক মূল্যায়ন করা হবে না। দে অল হ্যাভ দেয়ার প্লেসেস, অর্থাৎ প্রত্যেকটা পোটেন্সিরই কিন্তু তার নিজস্ব একটা জায়গা আছে। কিপ দ্য মাইল্ড পোটেন্সি অ্যাজ লং অ্যাজ ইট ওয়ার্কস। কম পোটেন্সি সেটা কিন্তু যতক্ষণ কাজ করছে ততক্ষণ সেটা চালিয়ে যান। ইট ইজ নট ওয়েল টু জাম্প ডিগ্রিজ। ডিগ্রিজ বলতে পোটেন্সি অ্যানিমেল, এই কেন্ট যেটা করেছিলেন 200, 200, 1m, cm, dm, এগুলোকে উনি ডিগ্রিজ বলেছেন। তো কিপ দ্য মাইল্ড পোটেন্সি as long as it works. It is not well to jump degrees. The best action is the slight aggravation. The ideal one is the one that does not aggravate but ameliorate. We do not seek to produce an aggravation. কেন্টের কথাটা খেয়াল করুন। We do not seek to produce an aggravation that is not the best, not the longest curative effect. অর্থাৎ এই যে অ্যাগ্রাভেশন হচ্ছে সেটা কিন্তু বেস্ট নয়, সব থেকে ভালো নয়, সর্বোত্তম নয়, এবং লংগেস্ট কিউরেটিভ অ্যাকশনও তার থাকছে না, বা সেটা কিউরেটিভ এফেক্ট থাকছে না। অর্থাৎ তিনি এই যে অ্যাগ্রাভেশন সেটা বলছেন, সেটা আমাদের দরকার নেই, প্রয়োজন নেই। সব থেকে ভালো হয় যদি ওষুধ দেওয়ার পরে তার অসুবিধে কমতে শুরু করে। You encourage the patient to become oversensitive by using. You encourage the patient to become oversensitive by using the highest potencies instead of going low to begin again. অর্থাৎ আপনি পেশেন্টকে এনকারেজ করুন, উৎসাহিত করুন যে এই হাইয়েস্ট পোটেন্সি বা হায়ার পোটেন্সিতে কিন্তু এই যদি সেটাতে অ্যাগ্রাভেশন হয় সেখানে কিন্তু তার লোয়ার পোটেন্সি দিয়েই শুরু করুন। হোয়াট এভার পোটেন্সি এ ফিজিশিয়ান ইউজেস, দ্যাট ওয়ান পোটেন্সি ইজ নট সাফিসিয়েন্ট ফর ক্রনিক ডিজিজ। চিকিৎসক যে ওষুধটাই ব্যবহার করুন, যে পোটেন্সিটাই ব্যবহার করুন না কেন, সেটা কিন্তু কোন একটা ক্রনিক ডিজিজকে পুরো সারিয়ে দেওয়ার পক্ষে যথোপযুক্ত বা যথেষ্ট নয়। It will generally do for acute diseases. Acute disease কিন্তু একটা সিঙ্গেল পোটেন্সি যথেষ্ট। As a rule, 2 doses in the same plane give the best result. এটা কেন্ট বলছেন যে দুটো ডোজ দিলে, একই মাত্রার দুটো ডোজ, একই পোটেন্সি দুটো ডোজ দিলে সেটা সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। After long observation, I have settled on the series of degrees as of 30C, 200C, 1M, 10M, 50M, CM, DM and MM. কি বলছেন কি, আমার একটা এই দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলে বা আমার এই আমি যা দেখেছি সেটার উপরে আমি বলতে পারি যে আমি একটা এই যে সিরিজ 30C, অর্থাৎ 30, 200, 1M বা 1000, 10M বা 10,000, 50M বা 50,000, CM বা 100,000, DM বা 500,000, MM বা 100,000, এইগুলোর উপরে আমি ভরসা করতে শুরু করেছি বা করছি। It is not uncommon that the patient continues to improve on each potency for 3 to 4 months. প্রত্যেকটা পোটেন্সিতেই যে পেশেন্ট বা রোগী 3 থেকে 4 মাস ভালো থাকবে সেটা কিন্তু it is not uncommon. এটা আনকমন নয় যে পেশেন্ট 3 থেকে 4 মাস ভালো থাকবে প্রত্যেকটা পোটেন্সিতেই। তাতে এই যে CM বা 1M ইত্যাদিগুলো দেওয়া হচ্ছে, এটার উপরে পেশেন্ট এরকম সময় ভালো থাকতে পারে। এটা হচ্ছে কেন্ট বলেছেন। অর্থাৎ
হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন কিন্তু কেন্ট নিজেও চাননি, কিন্তু যখনই এই হাই পোটেন্সি, যেটা কেন্ট বেশি ব্যবহার করতেন, আমরা কেন্টের বিভিন্ন তার যে সমস্ত রোগী তিনি সারিয়েছেন বা চিকিৎসা করেছেন, সেখানে কিন্তু আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে তিনি 1M, 10M বা CM ইত্যাদি দিয়েছেন। আবার শুরুর দিকে তিনি অনেক সময় 30, 200 এগুলো ইউজ করেছেন, এমনকি কিছু কিছু ক্ষেত্রে মাদার টিংচারও তিনি ইউজ করেছেন। তো এই জিনিসগুলো তিনি কিন্তু তার এই হাই পোটেন্সি ইউজ করাটা যেহেতু কেন্ট এটা বেশি ব্যবহার করতেন, ফলে পরের দিকে, যেটা তার আগে কেন্টের আগে সেভাবে এই হাই পোটেন্সি গুলো সেভাবে ব্যবহার হয়নি। হ্যাঁ, তো সেই হিসেবে কেন্টের নামই বেশি চলে, এবং যারা এই ধরনের প্র্যাকটিস বেশি করে হাই পোটেন্সি দিয়ে, তাদেরকে বলাও হয় অনেক সময় তারা কেন্টিয়ান, অর্থাৎ কেন্টের মতবাদে বিশ্বাসী হয়ে এই পোটেন্সি সিলেকশন করে। বর্তমান যুগের কিছু কিছু হোমিওপ্যাথ যেমন এটা ভাবেন যে যদি 500C পাওয়া যেত, এখানেও কেন্টের থেকে আমরা জানতে পারি, যেটা কেন্ট কিন্তু এই ধরনের এই মাঝের পোটেন্সি গুলো, অর্থাৎ 1M এবং CM, 1000 এবং 100,000, এই দুটোর মধ্যে যে পোটেন্সি গুলো তিনি কিন্তু অনেকগুলো ইউজ করেছেন। আফটার এ গুড অ্যাকশন অফ 200C, after waiting till it was no longer active, although I gave the 300, 500C, 300C, 500C, and 800C, the 1M acted much more strongly, and the 300 and 500 usually failed. এটা কেন্টের কিন্তু বক্তব্য, যে তিনি বলছেন যে এই যে 200-র উপরে আমরা তো 1M ইউজ করি, মাঝে 200-র পরে 300, 400, 500, 600, 700, 800 এগুলো তো নেই, 900 নেই, 1000, একদম 1000 আছে বা 1M আছে। কেন্ট কিন্তু এইগুলো ইউজ করেছেন, কারণ সে সময় এগুলো তৈরি হয়েছে বা অ্যাভেলেবেল, এবং সেগুলো কিন্তু ব্যবহারও করেছেন কেউ কেউ, কেন্ট তাদের মধ্যে একজন। এবং তিনি বলেছেন যে সাধারণত 300 বা 500 আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি ফেলিওর হয়েছে, কিন্তু তুলনায় 1M অনেক বেশি ভালোভাবে কাজ করেছে। দ্য সেম উইথ 80M অ্যান্ড 60M, অর্থাৎ 80M 60Mও তিনি ইউজ করেছেন 10M এর পরে CM এ দেওয়ার আগে। 80M, CM, 80M, 60M, 80M এগুলোই কিন্তু ইউজ করেছে, সেগুলোতেও তিনি দেখেছেন অতটা ভালো রেজাল্ট পাননি, যেটা কিন্তু CM তে পেয়েছেন 10M এর উপরে। তো তিনি এই জন্য এই যে সিকোয়েন্স, এই যে সিরিজ অফ ডিগ্রিজ যেটা বলেছেন, যে 30, 200, 1M, CM, 30, 200, 1M, 1M, 50M, CM, DM, 1M, 10M, সরি, 1M, 10M, CM, DM, হ্যাঁ, MM, এই যে জিনিস, এই যে ডিগ্রিজ গুলো তিনি তুলে ধরেছেন, এইগুলো তার ওই অভিজ্ঞতার ফসল। যদিও ওই একই সময় যদি আমরা দেখি যে অন্য সময় বিভিন্ন ওই পুরনো যা হোমিওপ্যাথ, তারা কিন্তু এই বিভিন্ন পোটেন্সি ইউজ করেছেন, এবং তাদের কেউ কেউ মাঝের অন্য কোনো আনইউজুয়াল পোটেন্সি, সেগুলো কিন্তু রেজাল্ট তারা নিজের ব্যক্তিগত চিকিৎসার সময় তারা কিন্তু অনেক ভালো রেজাল্ট পেয়েছেন, ঠিক আছে, কিন্তু সেটা সংখ্যায় বা তুলনায় কম, বা দেখা গেছে তাদের তারা অতটা প্রথিত যশা হতে পারেনি, অতটা বিখ্যাত হয়ে উঠতে পারেনি, ফলে তাদের সেই সমস্ত লেখা খুব বেশি আমরা পাইও না বা প্রকাশিত সেভাবে হয়ে ওঠে। কিন্তু এই পুরোনো যে জার্নালগুলোতে, সেগুলোতে তাদের এই সমস্ত লেখা কিছু পাওয়া গেছিল বা পাওয়া যায়, সেখান থেকে আমরা এটা জানতে পারি। এবার যারা এই হাই পোটেন্সি ইউজ করে, তারা কিন্তু কেন্টের এই কথাটা খুব সন্দেহ থাকে যে তারা এটাও কতটা জানেন, বা তারা যেটা বলেন যে এই যে অ্যাগ্রাভেশন হতেই হবে, না হলে কিন্তু কিওর হবে না, তারা কেন্টের এই কথাটার সম্বন্ধে কতটা জানেন সেটা কিন্তু খুব সন্দেহ আছে। যখন অ্যাগ্রাভেশন হয়, তো এই যে অ্যাগ্রাভেশনের সময় ভাইটাল ফোর্স
সেই সময় তো স্লাগিশ হয়ে যাচ্ছে, এবং এই যে অ্যাগ্রাভেশন যতদিন হচ্ছে, যতক্ষণ না সে আবার অ্যামুলারেশনের দিকে যাচ্ছে, অর্থাৎ ওই অ্যাগ্রাভেশন কমতে কমতে একটা মোটামুটি আগের স্টেটে ফিরে আসা এবং তারপরে আস্তে আস্তে আগের স্টেটের থেকে কমে যাওয়া, এই জিনিসটা যতক্ষণ না হচ্ছে সেই সময়টা কিন্তু খুব কম সময় লাগছে না এবং বেশি সময় লাগছে, এবং যত অ্যাগ্রাভেশনের মাত্রাটা বেশি থাকছে ততদিন এইটা কমতে কিন্তু অনেক বেশি সময় লাগে। এই যে সময়টা, এই সময়টা কিন্তু তাহলে এই যে ট্রিটমেন্টের টোটাল টাইমটা কিন্তু টাইম পিরিয়ড বাড়িয়ে দিচ্ছে। একটা পোটেন্সি দেওয়ার পরে আরেকটা পোটেন্সি আসার আগে যে সময়টা, যতক্ষণ না আমাকে বিচার করে আমি বুঝতে পারছি যে এটা কমছে, ততক্ষণ তো আমি সেটা দেখতে পাচ্ছি না, অ্যাগ্রাভেশন আছে, তখন আমাকে তো অপেক্ষা করতে হচ্ছে। এই জিনিসটা কিন্তু, এই যে সময়টা লেগে যাচ্ছে, আর একই সঙ্গে এই মাঝের পিরিয়ডটা যেখানে রোগী কিন্তু অসুবিধে ভুগছে, কিন্তু যদি ওক্ষেত্রে পোটেন্সিতে আরেকটু কম দেওয়া হতো, হয়তো সেই অ্যাগ্রাভেশনটা কম থাকতো। তো এক্ষেত্রে কিন্তু হ্যানিম্যানের যে মতবাদ যে জেন্টল কিওর, সেই জেন্টল কিওরের কিন্তু পথটা অনুসরণ করা হচ্ছে না। কিন্তু সেই মুহূর্তে তাদের কাছে কোনো উপায় থাকে না, কারণ ওষুধ সঠিক আছে, অ্যাগ্রাভেশন হয়েছে এবং সে অ্যাগ্রাভেশন বোঝা যাচ্ছে যে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন, এবং সেই মতো করে তাকে এবার অপেক্ষা করতেছে যতক্ষণ না অ্যাগ্রাভেশনটা কমছে। তো এর ফলে হচ্ছে কি, কিওর হতে কিন্তু সময় অনেক বেশি লাগছে। তো এই জন্যেই এই যে পোটেন্সি সিলেকশন, এক্ষেত্রে কিন্তু আমাদের তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হয়। এই জিনিসগুলো থেকে আমাদের এটা বোঝা যায় যে, সেটা হচ্ছে একটা কি, নেচার অফ দ্য ডিজিজ, ডিজিজের কি ধরনের ডিজিজ, অ্যাকুট বা ক্রনিক, নেচার অফ দ্য রিমোডি, আরেকটা হচ্ছে পেশেন্টের নেচার অফ দ্য পেশেন্ট বা পেশেন্টের কনস্টিটিউশনাল সেন্সিটিভিটি, পেশেন্টের ধাতুগত তার সংবেদনশীলতা। অ্যাপ্রোক্সিমেট 281, 281 নম্বর অ্যাপ্রোক্সিমে হ্যানিম্যান যেটা বলেছেন সেটা হচ্ছে সেন্সিটিভিটি অফ দ্য পেশেন্ট সম্বন্ধে জানার জন্য। It can be rated on a scale of 1 to 1000. This means a potency which would not affect a hypersensitive such as calcarea will cause tremendous aggravation in the hypersensitive such as phosphorus. Thus, high potencies may work well in relatively non-sensitive patients with a strong vital force, but they are dangerous to use across the board, as will be discussed later. As অর্থাৎ এই যে, যে ক্ষেত্রে 281 নম্বর অ্যাপ্রোচিং থেকে পেশেন্টের যে সেন্সিটিভিটি সম্বন্ধে তিনি যেটা বলেছেন, যে যেখানে যে পেশেন্ট অনেক স্লাগিশ বা হাইপো সেন্সিটিভ, অর্থাৎ তার সেন্সিটিভিটির তুলনায় কম, ক্যালকেরিয়ার মতো কোনো পেশেন্টের ক্ষেত্রে সেই একই পোটেন্সি, কোন একটা হায়ার পোটেন্সি, সেই পোটেন্সিটা কিন্তু একটা হাইপার সেন্সিটিভ পেশেন্টের ক্ষেত্রে সেটা কিন্তু প্রচন্ড অ্যাগ্রাভেশন করবে। অর্থাৎ কোন একটা পোটেন্সি সেটা কিন্তু ক্যালকেরিয়ার মতো রোগীর ক্ষেত্রে যে অ্যাগ্রাভেশন করবে সেটা কিন্তু অনেক কম, কিন্তু হাইপার সেন্সিটিভ পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সেটা অনেক বেশি অ্যাগ্রাভেশন করে দেবে। তো নন সেন্সিটিভ যে পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই হাইপোটেন্সি ভালো, তুলনায় ভালো কাজ করতে পারে যদি তার ভাইটাল ফোর্স স্ট্রং থাকে। তো এই যে তর্ক বা এই বিবাদ পোটেন্সি সিলেকশনের ক্ষেত্রে এটা এলো কি জন্য, বা আমাদের ক্ষেত্রে কি জন্য মাথায় আসে। তো আসুন দেখা যাক হ্যানিম্যান তার
যে লেখা, সেখানে কিভাবে এই ধরনের পোটেন্সি সিলেকশনের ব্যাপারে আমাদের তার চিন্তা ভাবনা কিভাবে চেঞ্জ হলো সেটা একটু দেখা যাক। সেখানে সেটা দেখলে কিন্তু আমরা অনেকটা আইডিয়া পাবো যে কিভাবে এই জিনিসটা এলো। যেটা কিন্তু আমাদের যদি অর্গাননের তার ডেভেলপমেন্ট আমরা দেখি, সেখান থেকেই বুঝতে পারবো যে চয়েস অফ পোটেন্সিটা কিভাবে আমাদের কাছে উঠে এলো এবং কি জন্য এই তর্কটা আমাদের সামনে উঠে আসছে। অর্গানন আমরা জানি যে ছটা এডিশন হয়েছে 1810 থেকে 1843 অব্দি। 1843-এ যখন বেরিয়েছে, তার আগে অ্যানিম্যান মারা গেছেন। এবং আমরা তাদেরই ক্লাসিক্যাল হোমিওপ্যাথ বলি সাধারণভাবে, যদিও আমার ব্যক্তিগত মত কোনো হোমিওপ্যাথি ক্লাসিক্যাল তথাকথিত হতে পারে না, হয় হোমিওপ্যাথ হয়। এবার তাকে বাইরের দিকে বলা হয় ক্লাসিক্যাল, যারা অর্গানন বা ফিলোসফি মেনটেন করে ধরে নিয়ে প্র্যাকটিস করে, তাদেরকে আমরা ক্লাসিক্যাল সাধারণভাবে বলা হয়। তো ধরা যাক সেটাই হচ্ছে ক্লাসিক্যাল, এবং সেই হিসেবেই ধরুন এই যে যারা ক্লাসিক্যাল তারা অর্গান মেনেই করেন। কিন্তু এই যারা ক্লাসিক্যাল, তথাকথিত ক্লাসিক্যাল, তারাও কিন্তু যে অর্গানন মেনে করেন, এবং তারা কোন এডিশন মেনে করেন, থার্ড এডিশন, ফোর্থ এডিশন, না ফিফথ এডিশন, না সিক্সথ এডিশন। যিনি এলএম একদমই পোটেন্সি ব্যবহার করেন না, তাকে তো আমরা ধরতেই পারি তিনি সিক্সথ এডিশন অর্গানন মেনে করছেন না। তিনি ক্লাসিক্যাল হতে পারেন, কিন্তু তিনি সিক্সথ এডিশন মেনে নয়। এবং হ্যানিম্যান যেহেতু তার শেষ জীবনে এই সিক্সথ এডিশন দিয়েছেন, লিখে গেছেন, বা ফিফথ এডিশনকে প্রয়োজনীয় চেঞ্জ করে সিক্সথ এডিশনে সেটাকে কনভার্ট করেছেন, এবং যেটা পরে সিক্সথ এডিশন হিসেবে পাবলিশ হয়েছে। হয়তো অ্যানিম্যান নিজে পাবলিশ করেননি, কিন্তু সেই সিক্সথ এডিশন পাবলিশ করার জন্যই তিনি সেই পরিমার্জন করেছিলেন। তো সেই হিসেবে পরিমার্জিত ভাবে যেটা বেরিয়েছে ফিফথ এডিশন, সেটাকে আমরা সিক্সথ এডিশন বলে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। হ্যানিম্যান নিজে হয়তো করলে এই ধরনের চিন্তা ভাবনা বা কথাবার্তাগুলো আমরা বলতামই না, বা এই ধরনের প্রসঙ্গগুলো হয়তো সামনে আসতো না। তো আমরা যারা প্র্যাকটিস করি, আমরা যারা নিজেদের ক্লাসিক্যাল বলে ভাবি, তারা যখন প্র্যাকটিস করি, তারা কোন এডিশন মেনে চলছে। তো সেই জিনিসটাই দেখা যাক অ্যানিম্যান পোটেন্সি সম্বন্ধে কি ধরনের কথা আমাদের বলে গেছেন বিভিন্ন তার এডিশনে। অ্যানিম্যান 200 এবং তার উপরের পোটেন্সি গুলো সম্বন্ধে কিন্তু ইউজ করার কথা বলে গেছেন ফিফথ এডিশনে। অর্থাৎ বাকি তার নিচে যারা যে মেডিসিন গুলো আমরা ইউজ করছি বা করি, সেটা কিন্তু তাহলে আমি ফোর্থ এডিশন ধরে করছি। আবার সিক্সথ এডিশনে তিনি সেটা এলএম পোটেন্সি বলে গেছেন, বা পিপ্লিমেশন পোটেন্সি বলে গেছেন। এই যে তার এই যে পোটেন্সি সম্বন্ধে তার চিন্তা ভাবনা চেঞ্জ হয়েছে, সেটা অ্যাকচুয়ালি কি কারণে? হ্যানিম্যান তার জীবনে প্রত্যেকটা সময়তেই কিন্তু হ্যানিম্যান তার পেশেন্টের উন্নতির জন্য, পেশেন্টের অসুবিধা কমানোর জন্য তিনি কিন্তু এক্সপেরিমেন্ট করে গেছেন পোটেন্সি নিয়ে, সমস্ত কিছু নিয়ে, এবং কিভাবে তার পেশেন্টের অসুবিধা কমানো যেতে পারে সেইটা নিয়ে। এই জন্য তিনি নতুন নতুন ভাবে এমনকি শেষ জীবনেও যখন এই 50 মিলিসিমেল তিনি ইউজ করছেন, তখনও কিন্তু তার মেডিসিনাল চেস্ট বক্সে একটা অন্য ধরনের পোটেন্সি, অন্য কিছু মার্কিং করা কিছু পোটেন্সি দেখা গেছে, যেটা সম্বন্ধে আমরা কোথাও কোনো তার উল্লেখ পাইনি এখনো অব্দি, এবং সেটা সম্বন্ধে আমরা জানতে পারিনি। কিন্তু তাতেও বোঝা যায় হ্যানিম্যান এই এলএম পোটেন্সি, যদিও তিনি বলে গেছেন বেস্ট, তার বা পারফেক্ট, মোস্ট পারফেক্ট, তারপরেও কিন্তু তিনি কিছু কিছু এক্সপেরিমেন্ট করে গেছিলেন, এবং তার থেকে তিনি রেজাল্ট পেয়েছেন বা পাননি, যাই হোক না কেন, সেটা সম্বন্ধে আমরা যখন জানতে পারিনি, সেটা নিয়ে আর কিছু বলা যাবে না। কিন্তু তিনি এই প্রত্যেকটা মেথডই এইভাবে এক্সপেরিমেন্টের মাধ্যমে তার অভিজ্ঞতা সঞ্চয় করে গেছে। এবং কি জন্য করে গেছেন? র্যাপিড, জেন্টল অ্যান্ড পার্মানেন্ট কিওর, এইটার জন্য। মানে তার আইডিয়াল যেটা আছে, সেই আইডিয়াটাকে সাফল্যের সঙ্গে তুলে ধরার জন্য, সাফল্যের সঙ্গে প্র্যাকটিস করার জন্য তিনি কিন্তু এই চেষ্টা চালিয়ে গেছেন। এবং
এই যে ফোর্থ এডিশন, যেটা 1828 সালে পাবলিশড হয়েছিল, এটা কিন্তু হোমিওপ্যাথির একটা বিশাল একটা মাইল ফলক বলা যেতে পারে। কারণ এর থেকেই শুরু হয়েছিল এই তথাকথিত ক্লাসিক্যাল হোমিওপ্যাথির জয়যাত্রা। একই সঙ্গে এই 1828 সালে হ্যানিম্যান পাবলিশ করেছিলেন ক্রনিক ডিজিজ, যেখানে তিনি মায়াজম সম্বন্ধে কনসেপ্ট বা ধারণাটা আমাদের সামনে তুলে ধরেছিলেন, এবং যেটা এই হোমিওপ্যাথি ট্রিটমেন্টের বা হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাটাকে একটা আমূল পরিবর্তন এনে দিয়েছিল। এই ফোর্থ এডিশনে হ্যানিম্যান প্রথম শুরু করেছিলেন সিঙ্গেল ডোজ অফ 1 পপি সিড গ্লোবুলস, প্রস্তুত দানার সাইজের একটি মাত্র দানা ওষুধ হিসেবে দেওয়ার জন্য। এবং তিনি কি বলেছিলেন যে যতক্ষণ তার সিমটমস ইমপ্রুভ করছে, কোনো রিপিটেশন হবে না। রিপিটেশন অফ দ্য রিমেডি বা মেডিসিনের রিপিটেশন একদম অ্যালাউ ছিল না। রিপিটেশন কখন হতো? যেখানে রিল্যাপস অফ সিমটমস হতো। এটা কোথায় পাই আমরা? ফোর্থ এডিশনের 242 এবং 245 অ্যাপ্রোজেন্ট। এবং বাকি সময় কি করা হতো? ওয়েট অ্যান্ড ওয়াচ, অর্থাৎ ওষুধ দেওয়া হলো, ওষুধ তার যখন দেখা যাচ্ছে ইমপ্রুভমেন্ট হচ্ছে, অপেক্ষা করো, ততক্ষণ অপেক্ষা করো যতক্ষণ না পেশেন্টে আবার কোনো সিমটমস রিল্যাপস করছে, নতুন করে ফিরে আসছে। এই সময়ে, কোন সময় না, এই 1828, এই 1828 সালে হ্যানিম্যান বিশ্বাস করতেন যে যদি ডোজ দেয়া হয়, তার ওষুধের অ্যাকশন শেষ না হওয়ার আগেই যদি দেয়া হয়, সেক্ষেত্রে কিন্তু কি হবে, সেই পেশেন্টের অসুবিধাটা আবার নতুন করে ফিরে আসবে, এবং এই একই সঙ্গে নতুন কিছু সিমটমসও এই রোগীর ক্ষেত্রে পাওয়া যেতে পারে, যেটা হবে ওষুধের ওষুধের জন্য। অর্থাৎ ড্রাগ প্রুভিং এর ব্যাপারে উনি ভেবেছিলেন যে এই ওষুধের কিছু নতুন লক্ষণ এর মধ্যে পেশেন্টের মধ্যে ঢুকে যাবে, ফলে একটা নতুন টোটালিটি অফ সিমটমস দেখা যাবে, ফলে কিন্তু পেশেন্টকে ট্রিটমেন্ট করাটা বা তার টোটালিটি অফ সিমটমস বাঁচতে গিয়ে কনফিউজড হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। কারণ কি, পেশেন্টের পুরনো সিমটম যেমন আসবে, ওই ওষুধের জন্যও অন্য কিছু সিমটমস অ্যাড হয়ে যাবে, এবং সেই জন্যই উনি ওয়েট অ্যান্ড ওয়াচ এই থিওরিতে সেই সময়ে বিশ্বাস করতেন। আর ঘটনাচক্রে এটাই ঘটনা যে আজকেও কিন্তু আমরা এই জিনিসটাকেই কিন্তু বেশি ব্যবহার করি, যারা সেন্টিসিমাল পোটেন্সি ইউজ করি, এই ওয়েট অ্যান্ড ওয়াচ আমরা ইউজ করি, ততক্ষণ অবধি অপেক্ষা করি যতক্ষণ না দেখি যে তার সিমটমস আবার ফিরে আসছে, তার যা কমেছিল অসুবিধা, সেই অসুবিধাটা আবার নতুন করে শুরু হচ্ছে। তো যেটাতে কিন্তু সময়টা অনেক বেশি লেগে যায়। এই সময়ে, অর্থাৎ 1828 সাল অব্দি ফোর্থ এডিশনের পাবলিকেশনের সময় হ্যানিম্যান কিন্তু, এবং হ্যানিম্যান বা হ্যানিম্যানের শিষ্যরা, সেই সময় যারা শিষ্য ছিল, তারা কিন্তু এইটাই ফলো করত। যদিও কিছু কিছু শিষ্য কিন্তু তারা হাইপোটেন্সি ইউজ করত, কিন্তু হ্যানিম্যান সেটা সকলকেই বারণ করেছিল। 30C অব্দি পোটেন্সি অব্দি তিনি কিন্তু সেটা বেশি রেকমেন্ড করেছিলেন। ফিফথ এডিশনে এসে কি হলো, যেটা 1833 সালে পাবলিশ হয়েছিল, যে যখন ক্রনিক ডিজিজের সেকেন্ড এডিশনও পাবলিশ হয়ে যায়, তারপরে হ্যানিম্যান কিছু চেঞ্জ করলেন, এবং এই ফিফথ এডিশনকে বলা হয় ওই জন্য লিমিট ব্রেকার। অর্থাৎ
তার ওই আগের যে আমাদের যে লিমিট ছিল সেই লিমিটটাকে কিন্তু ব্রেক করে হ্যানিম্যান আবার নতুন কিছু জিনিস ঢোকালেন। 30 থেকে তিনি হাই পোটেন্সির দিকে অ্যাডভাইস করলেন বা বললেন যে হ্যাঁ ব্যবহার করা যায় বা যেতে পারে। এবং এটা তিনি কিন্তু করেছিলেন শুধু তার নিজের অভিজ্ঞতার জন্য নয়, একই সঙ্গে তিনি এবং তিনি যাদের ভরসা করতেন ডক্টর গ্রস, ডক্টর স্টাফ, এদেরও অভিজ্ঞতার ফসল থেকে, এদেরও অভিজ্ঞতা থেকে তিনি জানতে পেরে তিনি কিন্তু এই 30C উপরেও কিন্তু 200C ইউজ করার কথা বললেন। এবং হ্যানিম্যান যেটা বলেছেন ওষুধ নিজে ডাক্তারকে নিজেকে তৈরি করার কথা বলেছেন, কিন্তু আমরা জানি সেটা সম্ভব নয় বাস্তব ক্ষেত্রে। এবং তিনি কেন বলেছিলেন তার কারণ হচ্ছে ওষুধের সঠিক ওষুধ সঠিকভাবে তৈরি হয়েছে সেটার উপর একটা আমরা ভরসা করতে পারবো। কিন্তু হ্যানিম্যান এই সময় হাই পোটেন্সি ইউজ করতে পারেননি, আমি একটু আগেই বলেছিলাম। এবং ডক্টর গ্রস এই সময় যে ডক্টর গ্রসের বন্ধু বলা যেতে পারে, ডক্টর গ্রস এই জেনিচেন যিনি এই ওষুধটা তৈরি করছিলেন সেই তিনি ছিলেন কি, তার পুরো নাম ছিল জুলিয়াস ক্যাসপার জেনিচেন। তিনি ডিউক অফ গোথার ডিউকের মাস্টার অফ হর্স ছিলেন, অর্থাৎ অশ্বপালক ছিলেন, অশ্বপালকদের প্রধান ছিলেন। এই তাকে গ্রস মোটিভেট করে এই পোটেন্সি গুলো তৈরি করার জন্য মোটিভেট করেন। এই জেনিচেন ছিলেন প্রচন্ড শক্তিশালী একজন মানুষ, এবং তার এই যে সাক্ষাৎ তিনি করতেন এটা সম্বন্ধে এটা জানা যায় যে তার শক্তি এতটাই, ফিজিক্যাল স্ট্রেংথ এতটাই বেশি ছিল যে তিনি যখন এই রিমেডি ওষুধ তৈরি করার যে ভায়াল গুলো হাতের উপর ওইভাবে মারতেন, আবার স্ট্যাম্পের উপরে মারতেন, সেখানে যে আওয়াজটা আসতো সেই আওয়াজটা আসতো একটা ঘন্টার ধ্বনির মতো। অথবা আমাদের যে কয়েন আছে, কয়েন মুদ্রা ঝনঝন করে যে মুদ্রা পড়ে গেলে যে ধরনের আওয়াজ হয় সেই ধরনের আওয়াজ হতো। ঘন্টার আওয়াজের মতো একটা কাঁচের শিশির আওয়াজ এতটা জোরে আসছে, মানে প্রচন্ড জোরে মারতে পারতেন বা সেই ফিজিক্যাল স্ট্রেংথ দিয়ে তিনি সেটাকে আঘাত করতেন, স্ট্রোক দিতেন, এবং সেইভাবে তিনি প্রত্যেকটা স্ট্রোক দিয়ে দিয়ে তৈরি করতেন। সকাল 10টার থেকে তিনি রাত 10টার থেকে ভোর 3টে অবধি তিনি এই কাজটা করতেন। এবং তিনি এটা কোনো খোলা মানে তিনি হাতের উপরে বা রাবার স্ট্যাম্প, এটা আমরা সঠিকভাবে জানতে পারিনি, হাতের উপরে বা হাতের তালুর উপরে অথবা হাতের তালুতে কোনো রাবার প্যাড রেখে তার উপরে এইটা করতেন। ফলে কোনো নিজের শক্ত মেঝেতে বা মাটিতে বা টেবিলে রেখে তার উপরে কিন্তু ওই ধাক্কাটা দিতেন না, এক হাতের উপরে আরেক হাত দিয়ে ওইভাবে ধাক্কা দিতেন বোতল দিয়ে। এবং এইভাবে প্রত্যেকটি সাক্ষাৎ কিন্তু এইভাবেই তিনি করতেন। এইভাবে করে করে তিনি এই ওষুধগুলো তৈরি করতেন। রাত 10টার থেকে ভোর 3টে অবধি এইভাবে করতেন। এবং এই যাতে ঘুমিয়ে না পড়েন সেই জন্যে কোল্ড ব্ল্যাক কফি খেতেন। এবং এইভাবে প্রত্যেকটি পোটেন্সি তিনি তৈরি করে তারপরে তিনি ঘুমোতে যেতেন। কিন্তু জেনিচেন এই যেটা করতেন এনার সঙ্গে হ্যানিম্যানের ডাইরেক্ট কোনো পরিচয় ছিল না, সেই জন্য হ্যানিম্যান এটা এই শুরুর দিকে এদের কারোর কথাটা বিশ্বাস করেননি বা ভরসা করেনি। 1846
1846 জেনিসেন লিখেছিলেন যে জেনিসেন হ্যানিম্যানের আরেকজন শিষ্য 1846 কিন্তু হ্যানিম্যান মারা গেছেন, কিন্তু সেই সময় তিনি ডক্টর স্টাফকে লিখেছিলেন যে গ্রসের কথা উল্লেখ করে, যে ডক্টর গ্রস বলেছিলেন যে এই এর ডক্টর গ্রসের কথা ছেড়ে দিন, জেনিসেন স্টাফকে লিখেছিলেন যে তিনি আর্সেনিকাম 8000 সি তৈরি করেছেন। 8000 সি, আর্সেনিকাম 8000 সি এই পোটেন্সি তৈরি করেছেন তার এই হাতের দ্বারা, এবং সেটাতে করার জন্য তাকে 1,65,000 স্ট্রং স্ট্রোক দিতে হয়েছিল। এবং এই আর্সেনিক 8000 সি তৈরি হয়েছিল 2:30 AM on January 1st, 1846। জেনিসেন লিখছেন, and I am very eager to know if this baby will die soon or whether it will reach an age of centuries. The experiment must decide. This trump, I hope, does not belong to me but to Herring every year higher. অর্থাৎ জেনিসেন বলছেন এই যে আর্সেনিক 8000 সি তৈরি হলো, যেটা জানুয়ারিতে তৈরি হলো 1846 রাত 2:30টার সময়, এবং এই যে বেবি জন্মগ্রহণ করলো, এই শিশু, এই আর্সেনিক 8000 সি শিশু হিসেবে জেনিসেন সেটাকে উল্লেখ করেছেন রূপকার্থে, এবং এই শিশু কতদিন জন্মে কতদিন বেঁচে থাকবে সেটা নির্ভর করছে এক্সপেরিমেন্ট, এইটা যখন ব্যবহার হবে এবং তার দ্বারা যদি রেজাল্ট পাওয়া যায়, ভালো রেজাল্ট পাওয়া যায়, তাহলে এটা বেঁচে থাকবে, আর যদি না পায় তাহলে এটা মারা যাবে, সোজা কথা। এবং এর সমস্ত কৃতিত্ব তিনি নিজে নিচ্ছেন না, দিচ্ছেন কাকে? হেরিংকে। ভন বনিং হোসেন, বা শুধু কথায় বনিং হোসেনেরও কিন্তু এই জেনিসেনের পোটেন্সির উপরে খুব কনফিডেন্স ছিল। কেন? এই যে জেনিসেনের এই কন্টিনিউয়াস এফর্ট এবং তার এই বিশ্বস্ততার সঙ্গে এই কাজটি করে যাওয়া, নির্দেশ মেনে চলে কাজটি করা, হ্যানিম্যানের নির্দেশ মতো সঠিকভাবে কাজটি করা, এটার উপরে বনিং হোসেনের খুব ভালো পেয়েছিল, কারণ তিনি এই পোটেন্সিগুলো ইউজ করেছিলেন এবং বেশিরভাগেরই তিনি তার ভালো সুফল দেখতে পেয়েছিলেন তার নিজের প্র্যাকটিসে, এবং সেই কারণে তিনি বনিং হোসেনও এই জেনিসেনের তৈরি করা ওষুধগুলোর উপর খুব ভরসা রাখতেন। আরেকজন যিনি করতেন কোরচাকভ, তিনি করতেন কি, তিনি এই যে ওষুধ জেনিসেন করতেন কি, প্রত্যেকটা পোটেন্সি আলাদা আলাদা ভায়ালে তৈরি হতো, প্রত্যেকটা পোটেন্সি 1:100 ডাইলিউশনে আলাদা, প্রত্যেকটা ভায়াল আলাদা ছিল, অর্থাৎ 200 একটা পোটেন্সি যে ভায়ালে হলো, 201 নেক্সট ভায়ালে হলো। কোরসাকভ কিন্তু এই বোতলগুলোর ইউজটা কমিয়ে দিলেন। তিনি যেটা করতেন, কোরসাকভ এই সমস্ত একটা পোটেন্সি তৈরি করে সেই পোটেন্সিটা অন্য একটা পোটেন্সি প্রয়োজনীয় থাকলে সেটা অন্য একটা ভায়ালে ঢেলে রেখে ওই একই বোতলে তার গায়ে যেটুকু ওষুধ লেগে আছে সেটাকে 1 ড্রপ ধরে নিয়ে বাকি 99 ড্রপ জল অ্যাড করে তারপরে আবার তিনি পরের পোটেন্সি তৈরি করতেন। তো দুজনেই দু রকম ভাবে করতেন, কিন্তু দুজনেরই পোটেন্সির খুব নাম ছিল এবং দুজনের পোটেন্সি বিভিন্ন দেশে বিদেশে ছড়িয়ে গেছিল সেই সময়। এবং কোরচাকভ এবং জেনিসেনের দুটো মেডিসিনের উপরই বনিং হোসেনের যথেষ্ট আস্থা ছিল।
যদিও ওই সময় জেনিচেনের এই পোটেন্সি, হাই পোটেন্সি বা কোর্সাকভের হাই পোটেন্সি গুলো অত এক্সটেন্সিভ ইউজ হয়নি, ফলে সেই জন্য সেই অভিজ্ঞতা আমরা অতটা বেশি পাইনি ওই সময়। পরের দিকে এগুলো ইউজ হয়েছে। আচ্ছা, একই সঙ্গে ফিফথ এডিশনে আরো একটা চেঞ্জ হয়েছিল। এই পোটেন্সি যেমন হাই হলো, একই সঙ্গে হ্যানিম্যানের আরো একটা চেঞ্জ এনেছিলেন হ্যানিম্যান। ফ্রিকোয়েন্ট রিপিটেশন। হ্যানিম্যান এর আগে কিন্তু ফ্রিকোয়েন্ট রিপিটেশনের কথা বলেননি। সিঙ্গেল একবার ওষুধ দিয়ে তারপরে ওয়েট অ্যান্ড ওয়াচ, তারপরে যতক্ষণ না তার ওষুধের অ্যাকশন শেষ হচ্ছে ততক্ষণ কোনো ওষুধের ব্যবহার নয়, এটাই বলেছিলেন। এক্ষেত্রে ফিফথ এডিশনে কিন্তু তার ফ্রিকোয়েন্ট রিপিটেশনের কথা হ্যানিম্যান প্রথম বললেন। এবং একই সঙ্গে জলেতে ওষুধের, জলীয় ওষুধ বা সলিউশন ইন ওয়াটার, এইটা কিন্তু প্রথম শুরু করলেন ড্রাই ডোজের বদলে। Every perceptible, progressive and strikingly increasing amelioration. Every perceptible, progressive and strikingly increasing amelioration in an acute or chronic disease is a condition which, as long as it lasts, completely precludes every repetition of the administration of any medicine whatsoever, because all the good the medicine taken continues to effect is now hastening towards its completion. Every new dose of the medicine would in this case disturb the work of amelioration. Hahnemann 245 নম্বর অ্যাফোরিজমে ফিফথ এডিশনে এটা বললেন যে এভরি পারসেপ্টেবল, প্রোগ্রেসিভলি এবং স্ট্রাইকিংলি ইনক্রিজিং অ্যামেলোরেশন কোনো অ্যাকুট বা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে ইজ এ কন্ডিশন হুইচ, যেটা যতক্ষণ থাকে কমপ্লিটলি প্রিভেন্ট করে সমস্ত রিপিটেশন, কোন রিপিটেশনকে প্রিভেন্ট করে, অর্থাৎ কোন রিপিটেশনের প্রয়োজন হয় না নতুন মেডিসিনের দেবার। কারণ এই সময় যদি ওষুধ দেওয়া হয় তাহলে তার এই যে অ্যামুলারেশন হচ্ছে সেই অ্যামুলারেশনটা ডিস্টার্ব হয়, অ্যামুলারেশন হয়ে যে কিওরের দিকে এগোচ্ছে সেটা কিন্তু ডিস্টার্ব হয়। কিন্তু যদি যে ক্ষেত্রে এই যে স্ট্রাইকিংলি ইনক্রিজিং অ্যামুলারেশন, কিন্তু যে ক্ষেত্রে ওই স্ট্রাইকিংলি ইনক্রিজিং অ্যামুলারেশনটা খুব স্লাগিশলি অ্যামুলারেশন থাকে, সেক্ষেত্রে কি হয়? অর্থাৎ সেক্ষেত্রে আমরা কি করব, যেখানে স্লো অ্যামুলারেশন হচ্ছে, হ্যানিম্যান এটা লিখেছেন, অ্যাফোরিজম এর উত্তর দিয়েছেন 246 অ্যাফোরিজমে। On the other hand, the slowly progressive amelioration consequent on a very minute dose whose selection has been accurately homeopathic sometimes accomplishes all the good the remedy in question is capable of performing in a period of 40-50 days. অন্যথায়, অন্য কথায় বা অন্যদিকে, যেখানে স্লো প্রোগ্রেসিভ অ্যামুলারেশন হচ্ছে কোনো খুব মাইনর ডোজের জন্য, যে ক্ষেত্রে ওষুধটা সিলেকশন হয়েছে হোমিওপ্যাথিক অর্থাৎ সঠিক, তখন এই ওষুধের যে ভালো কাজটা সেইটা কিন্তু কন্টিনিউ হয় কতদিনে? 40 থেকে 50 দিনে, মোটামুটি একটা টাইম পিরিয়ড হ্যানিম্যান তার অভিজ্ঞতা দিয়ে এটা বলেছেন। দিস ইজ however rarely the case, and besides it must be a matter of great importance to the physician as well as the patient that were it possible this period should be diminished to one half, one quarter and even less.
অর্থাৎ এটা কি সম্ভব যে এই যে এই সময়টা 40 থেকে 50 দিন এটাকে কমানো যায়, কমানো যেতে পারে? ফার্স্টলি, the remedy has to be chosen by the totality of the symptoms, অর্থাৎ totality of symptoms অনুযায়ী এটা সিলেক্ট হতে হবে। Secondly, the remedy is given in the minutest dose so as not to overexcite the vital force. মেডিসিনটা হতে হবে ঠিক খুব কম মাত্রায় বা কম পরিমাণে, অর্থাৎ মনোমিনি সিমিলি, সেই প্রথমে সিমিলি বললেন, এই সিমিলি হতে হবে টোটালিটি অফ সিমটমস সিমিলি, তারপরে মাইনুয়েস্ট মিনি, আর হোমিওপ্যাথিতে মনো আছে, যাতে ভাইটাল ফোর্স খুব বেশি এক্সাইটেড না হয়। থার্ডলি, the remedy must be repeated at suitable intervals to speed the cure. হ্যানিম্যান এখানে প্রথম এই রিপিটেশনের কথা বললেন, এই স্পিড, কিওরের স্পিডটা বাড়ানোর জন্য রিপিটেশনের প্রয়োজনের কথা বললেন। অর্থাৎ অ্যামুলেশন হচ্ছে কিন্তু স্লো, সেক্ষেত্রেও কিন্তু হ্যানিম্যান সেটা প্রথম বললেন যে রিপিটেশন করে এই টাইমটাকে কমানো যেতে পারে। অর্থাৎ তার আগে পর্যন্ত তিনি যেটা বলেছেন যে ওষুধ যদি ব্যবহার হয় এবং ওষুধের যদি অ্যামুলেশন হয়, সেখানে কিন্তু ওয়েট অ্যান্ড অবজার্ভ, যেটা 4th এডিশন অব্দি বলেছেন। তার পরের ক্ষেত্রে কিন্তু সেটাকেই বললেন এই সময়টাকে কমানো যায় যদি আমরা রিপিটেশন করি, যেটা 5th এডিশনে আমরা এটা পেলাম 246 অ্যাপ্রক্সিমেট। Thirdly, the remedy must be repeated at suitable intervals to speed the cure if necessarily, but without producing aggravations. অর্থাৎ এটাও বললেন যে যদি প্রয়োজন হয়, যদি আমাদের মনে হয় এটা অনেক স্লো হচ্ছে, সেক্ষেত্রে, এবং সেটাও এমন ভাবে ব্যবহার করতে হবে যাতে অ্যাগ্রাভেশন না হয় বা খুব কম হয়। এই যে remedy must be repeated at suitable intervals to speed the cure, এটা কিন্তু প্রথম আমরা পেলাম হ্যানিম্যানের লেখাতে 5th এডিশনে 246 অ্যাপ্রক্সিমেট, এবং এটা থেকে জানতে পারলাম এটা দিয়ে কিন্তু আমরা এই যে কিওরের ব্যাপারটাকে অনেক তুলনায় স্পিড করতে পারি। এবং রিপিটেশনের ব্যাপারটা প্রথম কিন্তু আমাদের হ্যানিম্যানের লেখায় এলো। তার আগে কিন্তু আমাদের সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করার কথাই কিন্তু হ্যানিম্যান বলে গেছে 4th এডিশন অব্দি। এবং এই জিনিসটাই কিন্তু পরে চেঞ্জ হয়ে গেল আরো বেশি। এলএম পোটেন্সি যখন 6th এডিশনে তিনি দিলেন, সেখানে কিন্তু তুলনায় ডেইলি ডোজও দেওয়া যায় বা ক্রনিক পেশেন্টের ক্ষেত্রেও ডেইলি ডোজও দেওয়া যেতে পারে পেশেন্ট অনুযায়ী, বা ক্ষমা করবেন, পেশেন্ট অনুযায়ী বা রোগ অনুযায়ী বা ওষুধ অনুযায়ী। সেক্ষেত্রে আমরা দেখব সেখানে কিন্তু রিপিটেশন আরো বেশি ফ্রিকোয়েন্ট হতে পারে বা হয়, কিন্তু সেখানে ওষুধের মাত্রা তুলনায় আরো হালকা, আরো মাইনিউট। 5th এডিশনে আর একটা চেঞ্জ হলো, সেটা কি? সেটা হলো মেডিসিনাল সলিউশন ডিসলভিং দ্য রেমেডি ইন ওয়াটার। হ্যানিম্যান ক্রনিক ডিজিজে লিখেছেন, experience has shown me that it is most useful in diseases of any magnitude to give the patient the powerful homeopathic pellets only in solution. Chronic disease হ্যানিম্যান কি লিখেছেন যে experience has shown me that it is most useful in diseases of any magnitude to give to the patient the powerful homeopathic pellet only in solution, and this solution in divided doses. In this case, we give the medicine dissolved in 7 or 20 tablespoons of water in acute
and subacute diseases every hour or every half an hour. A tablespoon at a time, or with weak persons or children, only a teaspoonful may be given as a dose. In chronic diseases, I have found it best to give a dose of a suitable remedy at least every 2 days, more usually every day. ক্রনিক ডিজিজে হ্যানিম্যান কি লিখলেন যে অভিজ্ঞতা আমাকে দেখিয়েছে যে বেশিরভাগ বেশিরভাগ রোগী যে কোনো মাত্রার রোগেতেই পেশেন্টকে হোমিওপ্যাথিক পিলেট গুলো সলিউশন করে, অর্থাৎ সেই সলিউশনটা কিভাবে হবে যে এটা 7 টেবিল স্পুন বা 7 টেবিল স্পুন হচ্ছে প্রায় 3.5 আউন্স বা 20 টেবিল স্পুন প্রায় 10 আউন্স এই জলেতে পিলেট গুলে সেই জলটা অ্যাকুটের ক্ষেত্রে প্রত্যেক ঘন্টায় আর সাবকেটের ক্ষেত্রে হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা ছাড়া 1 টেবিল চামচ করে দিতে হবে। আর অনেক দুর্বল রোগীর ক্ষেত্রে 1 চা চামচ করে দিতে হবে এক একটা ডোজ হিসেবে। আর ক্রনিক ডিজিজে প্রায় প্রতি 2 দিনে একবার অথবা প্রতিদিন এই ভাবে ওয়াটারি সলিউশন, ওষুধ থেকে তৈরি ওয়াটারি সলিউশন পেশেন্টকে দেওয়ার কথা হ্যানিম্যান বললেন। ব্র্যাডফোর্ডের লাইফ অ্যান্ড লেটার্স অফ হ্যানিম্যানের তিনি যেটা উল্লেখ করেছেন, হ্যানিম্যান বলেছেন বলে, I have been able to administer sulfur daily for months at a time with the most astonishingly good effects as long as they continued to do good. হ্যানিম্যান বলছেন যে আমি সালফার ডেলি দিয়ে দেখেছি ফর মান্থস, মাসের পর মাস, প্রতিদিন একবার করে দিয়ে আমি সালফার প্রতিদিন একবার করে দিয়েছি এবং সে একটা ভালো রেজাল্ট আমাকে দেখিয়েছে। তো এটা হ্যানিম্যান তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লিখেছেন। এই অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদের ধারণাই করতে পারি যেটা হয়তো তিনি তার অভিজ্ঞতায় দেখেছেন এবং তিনি তার অভিজ্ঞতা বা অবজারভেশন পাওয়ার মাধ্যমে ওই সালফারের সিমটম পেয়েছেন বলে হয়তো দিয়ে গেছেন। আমাদের ক্ষেত্রে আমরা এটা দেওয়ার সাহস রাখি খুব কমই, কিন্তু কিছু কিছু নামকরা প্র্যাকটিশনারের ক্ষেত্রে আমি দেখেছি তারা কোনো ক্ষেত্রে হাই পোটেন্সি প্রায় 28 দিন ধরে কন্টিনিউ খাইয়ে গেছেন, যদিও সালফার নয়, এটা দেখেছি। কিন্তু সেই অভিজ্ঞতা খুব অল্পই, বা তাদের সেই ধরনের অভিজ্ঞতা সেরকম 1-2 কেসই আমি দেখেছি এক একজন দুজনের কাছে। আবার অনেকেই দেখতে পাওয়া যায় যারা এই হাইপোটেন্সি অনেক রেগুলার দিয়ে যাচ্ছে, বা মডার্ন অনেক হোমিওপ্যাথরা সোজা কথায় আজকালকার দিনে দেখাও যায় যে 30-200 ফেসবুকে দেখলে অনবরত পাওয়া যায়, অনেকেই লিখছে যে এরকম 30-200 দিনে 4 বার করে খাচ্ছে, সকালে টিউবারকুলিনাম খাচ্ছে, সন্ধ্যাবেলায় ব্যাসিলিনাম খাচ্ছে, রাত্রেবেলায় সিফিলিনাম খাচ্ছে, এরকম করে দিনে 5টা-6টা ওষুধ কন্টিনিউ করছে। এগুলো কিন্তু হোমিওপ্যাথি নয়, কিন্তু হ্যানিম্যান তার অভিজ্ঞতায় যেটা সালফার সম্বন্ধে লিখেছেন সেটা আমাদের যা তথ্য আমাদের সামনে পেয়েছি আমরা সেটা উল্লেখ করলাম। এটাকে আমার মনে হয় না অতটা গুরুত্ব দিয়ে চিন্তা করা উচিত বা আমাদের প্র্যাকটিসে ইউজ করা উচিত, কিন্তু প্রয়োজন হলে যে দেয়া যায় হ্যানিম্যান সেটা দেখেছেন এবং সেখানে তিনি দেখেছেন এটাতেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। অর্থাৎ সোজা কথায় প্রত্যেকের জীবনে তার যে পেশেন্ট সে পাচ্ছে সেই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সে কি পাচ্ছে সেটাই হচ্ছে মূল বা গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং এই গুরুত্বটা কিন্তু অন্য কোনো কিছুর উপরে নির্ভর করবে না। সে যেটা দেখতে পাবে, তার যা অবজারভেশন পাওয়ার, অ্যানালিসিস পাওয়ার, সেই অনুযায়ী সেটা যেটা দেখবে। সে যদি দেখে এইভাবে ওষুধ দিলে, কোনোভাবে ওষুধ দিলে তার ক্ষেত্রে ভালো কাজ করছে, সেটাকে কিন্তু তাকে
বিচার করে দেখতে হবে। তো এক্ষেত্রে আমরা কি দেখলাম যে ফিফথ এডিশনে অব্দি হ্যানিম্যান যেটা চেঞ্জ করলেন তার চেঞ্জ কি হচ্ছিল, একটা পোটেন্সি 33 জায়গায় তিনি তার হায়ার পোটেন্সি ইউজ করতে বললেন, রিপিটেশন করতে বললেন এবং ওয়াটারি সলিউশন বা ওয়াটারি ডোজ দেওয়ার কথা বললেন। এবং প্রত্যেকটাই কিন্তু তিনি এই জেন্টল পার্মানেন্ট কিওরের লক্ষ্যেই কিন্তু এই জিনিসগুলো, এই চেঞ্জগুলো তিনি করে চললেন তার নিজস্ব অভিজ্ঞতার উপরে। এরপরে আসি আমরা সিক্সথ এডিশনে হ্যানিম্যানে কি চেঞ্জ করলেন। সিক্সথ এডিশনে আমরা দেখলাম তার লাস্ট, যেটা তিনি প্রায় তার 12 বছরের অভিজ্ঞতার ফসল, এবং যেটাকে তিনি বললেন মোস্ট পারফেক্ট মেথড, সেটা হচ্ছে এলন পোটেন্সি বা 50 মিলিসিমাল পোটেন্সি, যেখানে প্রত্যেকটা পোটেন্সি তার আগের পোটেন্সি থেকে 50,000 গুণ ডাইলিউটেড কন্ডিশনে যাচ্ছে মেডিসিনাল স্ট্রেন্থ। এইটা সেখানে সেই সিক্সথ এডিশনে হ্যানিম্যান এটাকে প্রথম ব্যাখ্যা করলেন, এবং সেখানে সাক্কাশনের অন্য জায়গায় সাক্কাশন তিনি 2বার 4বার 6বার এরকম করে বলে গেছেন, কিন্তু এখানে একটা নির্দিষ্ট সংখ্যায় বলে গেলেন প্রত্যেকটা মেডিসিন তৈরি করার জন্য, এবং সেটা বললেন 100 বার। হ্যানিম্যান এই টোটাল যে চেঞ্জ গুলো করলেন সেটা কিন্তু সমস্তই যে মুহূর্তে তিনি বলেছেন সেই মুহূর্তে তার নিজস্ব অভিজ্ঞতার ফসল হিসেবে, সেই হিসেবে তার যেটা বেস্ট মনে হয়েছে সেটাই বলেছেন। থার্ড এডিশনে তিনি যেটা বলেছেন, ফোর্থ এডিশনে সেটা কিছু চেঞ্জ করেছেন, ফোর্থ এডিশনে যেটা বলেছেন সেটা তারপরের এডিশনে এসে তিনি কিছু চেঞ্জ করেছেন, এবং একইভাবে ফিফথ এবং একইভাবে সিক্স তার জীবনের শেষ অভিজ্ঞতার ফসল যেটা আমাদের সামনে আছে অ্যাব্রিসম 246 এর ফুটনোটে তিনি এই বিষয়টা বলেছেন। তো এই 50 মিলিসিমাল পোটেন্সি তৈরি করা কিভাবে যাবে বা করা হবে সেটা বলেছেন, এবং তিনি প্রত্যেকটা এডিশনে তার সেই মুহূর্তে তার যা জানা আছে সেই তার জ্ঞান মতে তিনি যেটা বেস্ট সেটাই বলেছেন। অনেক অভিজ্ঞতা তিনি শেয়ার করেননি, অনেক অভিজ্ঞতা হয়তো সেটা অভিজ্ঞতার তত বেশি তিনি বেশি এক্সপেরিমেন্ট করে দেখতে পাননি, সেই জন্য হয়তো ফসল করেননি, বা কখনো তিনি হয়তো তার অ্যাডভার্স রিয়াকশনও দেখেছেন সেই জন্য করে। What I said in the fifth edition was all that my experience allowed me to say at the time. It was written with the purpose of preventing these adverse reactions of the life principle. However, during the last 4 to 5 years, all such difficulties have been fully lifted through the modifications I have made since then, resulting in my new perfected procedure. The same well-chosen medicine can now be given daily, even for months when necessary. হ্যানিম্যান এই 50 মিলিসিমাল পোটেন্সি সম্বন্ধে বলেছেন শেষ 4 থেকে 5 বছর এই যে অসুবিধাগুলো, অ্যাগ্রাভেশন বা অ্যাগ্রাভেশন হলো ওয়েট অ্যান্ড অবজার্ভ, এই সমস্ত জিনিসগুলো এই 50 মিলিসিমাল পোটেন্সির মাধ্যমে সেগুলো বেশিরভাগ অসুবিধাগুলো কিন্তু কমাতে পেরেছি, এবং তার ফলে এটা সব থেকে এটা আমার নিউ এবং পারফেক্টেড প্রসিডিওর এই 50 মিলিসিমাল পোটেন্সিটা বা তার ইউজটা। এবং এই মেডিসিনটা প্রতিদিন দেওয়া যেতে পারে, এক মাসের পর মানে মাসের পর মাস কন্টিনিউ করা যেতে পারে, যদি প্রয়োজন হয় সেটা সেই সময়। তো এটি এলএম পোটেন্সি সম্বন্ধে আমরা আগে আলোচনা করছি, সেই এলএম পোটেন্সি নিয়ে আলোচনা আর করবো না।
আজকের সময়ও মোটামুটি শেষ। আজকে আমি এই পর্যন্তই আলোচনা রাখছি। এর পরের দিনে পোটেনসি সম্বন্ধে বাকি আলোচনাটা আমরা করব, এবং সেখানে এই হাই পোটেনসি, হায়ার পোটেন্সিস আমরা ইউজ করব কখন, না করব কখন, কখন তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ইত্যাদিগুলো নিয়ে আরো বেশি আলোচনা হবে। আজকে মূলত হিস্ট্রির ব্যাপারটাই বেশি আলোচনা হলো। পরের দিনেও হয়তো হিস্ট্রি কিছু কিছু আসবে, তুলনায় এতটা বেশি নয়। কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে হ্যানিম্যানের এই যে কনসেপ্ট, হ্যানিম্যান এই পোটেন্সি নিয়ে আমাদের যা বলে গেছেন, যেটা যেটা তার এই সব লেখা থেকে আমরা পাচ্ছি, সেইটা কি করে আসছে আমাদের সামনে, সেইটা কি করে এলো, সেটা বোঝার জন্য আমি এত বেশি ডিটেলসে এই পুরনো হিস্ট্রিগুলোকে আমাদের সবার সামনে তুলে ধরলাম, যাতে আমরা এটা মনে মাথায় রাখতে পারি এবং তার থেকে আমাদের নিজেদের জীবনে আমরা সেগুলোকে ব্যবহার করতে পারি। ধন্যবাদ সকলকে। আজকের মতো বক্তব্য এখানে শেষ। আমার পরবর্তী আলোচনাতে আমি এটা পরবর্তী আলোচনাটা কন্টিনিউ করব। তো সুন্দর একটি আলোচনা আমাদেরকে উপহার দিলেন আজকে। ধন্যবাদ স্যারকে। আজকের আলোচনার উপরে যদি কারো প্রশ্ন থাকে প্লিজ হ্যান্ড রেজ করবেন। এখনো আলোচনাটা অনেকটা পথ বাকি আছে। আজকে প্রথম পর্ব। আমরা আজকের ক্লাসের আলোচনার উপরে কিছু বক্তব্য বলার জন্য পার্থপ্রদীপ চৌধুরী স্যারকে অনুরোধ করছি কিছু বলার জন্য। ধন্যবাদ রবিন। নবীনকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে মুখ্য আলোচক চন্দ্রশেখর পরে স্যারকে শ্রদ্ধা জানাই। খুব ডিটেলস আলোচনা করেছেন স্যার, মানে ভীষণভাবেই উত্থান পতন, মানে একদম এ মাথা থেকে ও মাথা আর কি গেছেন, এবং একটা পোটেন্সি সম্পর্কে যে হিস্ট্রিটা উনি খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন দিয়েছেন। ডিটেলসই হয়েছে, অনেক ডিটেলস হয়েছে। এত ডিটেলস তো সব উনি খুব খুঁজে খুঁজে বের করে এগুলো করেছেন আর কি। পোটেন্সি সিলেকশনের বিষয়ে এইরকম কিন্তু সচরাচর পাওয়া যায় না। ঠিকই আমাদের যেমন লেসার রাইটিং কেন্টের থেকে উনি কিছু কিছু কথা বলেছেন, সিরিজ ইন ডিগ্রিজ। তারপরে বিভিন্ন স্যারের কাছে একটা জিজ্ঞাসা, যেটা স্যার ফোর্থ এডিশন অফ অর্গানন ওটা বাজারে অ্যাভেলেবেল কিনা, বা স্যার কোথা থেকে পেলেন। আর কেন্ট থেকে লেসার রাইটিং, সিরিজ ইন ডিগ্রিজ, লেসার রাইটিং ও পোটেন্সি সম্পর্কে আলোচনা হয়েছে। আমার বই ওটা 207 পাতায় আছে। হ্যাঁ, এবং ওই ফোর্থ এডিশনটা আর কি কোথায় পাওয়া যাবে, এটা আজকে যেটা একটা খুব ন্যারেটিভ আলোচনা হয়েছে, তো খুব ডিটেলস হয়েছে হিস্ট্রিটা। কিন্তু আধুনিক যে প্রেক্ষাপট আর সেই কেন্টের বা হাইনেম্যানের সময়কাল থেকে আমরা তো অনেক দূরে চলে গেছি। আসলে এই সময় তো আরো প্রচুর ভ্যাকসিনেশনটা হয়েছে, তারপরে প্রচুর রেডিয়েশন হচ্ছে, ভীষণ সাপ্রেশন হচ্ছে প্রচুর এলোপ্যাথিক মেডিসিনেতে। এইসব নিয়ে আর কি আজকের দিন তো অনেক জটিল অবস্থায়। আজকের প্রেক্ষাপটে স্যারের নিশ্চয়ই অভিজ্ঞতা লব্ধ অনেক কথা আমরা শুনবো। ফোর্থ এডিশনের অর্গানন আপনি আমার কাছে ব্যক্তিগতভাবে নেই, তবে আমি খুঁজে দেখব যদি আমি ওটা দেখতে পারি। আমি এই যেটা এখানে বলেছি ফোর্থ এডিশন সম্বন্ধে, সেটা বিভিন্ন পত্রপত্রিকার থেকে দেখেই বলেছি, এবং সেটা অনুযায়ী ফলে ওই অ্যাপ্রোজম নাম্বার যেগুলো উল্লেখ করেছি সে ফোর্থ এডিশনে, সেটাও কিন্তু ওই অন্য জায়গায় লেখা থেকে ডাইরেক্ট ফোর্থ এডিশন আমি দেখিনি। এবার আমি একটা সময় এই অর্গাননের বিভিন্ন এডিশনগুলো পিডিএফ ফরম্যাটে খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলাম, কিছু কালেকশন হয়েছিল, কিন্তু ফোর্থ এডিশন আমার কাছে আছে কিনা আমাকে দেখে তারপরে যদি পাই আমি আপনাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, নবীন স্যারের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেবো। এটা হচ্ছে প্রথম কথা, আপনার প্রথম কথার উত্তর এটা। দ্বিতীয় কথা, আপনি যেটা বললেন যে আর একটা আপনার প্রশ্নের তিনটে ধাপ ছিল। আর একটা ছিল যে শেষের কথাটা মনে পড়ছে এখন এই মুহূর্তে, আপনার প্রশ্নটা সেটা বলে দিই। মাঝের প্রশ্নটা আমি গুলিয়ে ফেলেছি হয়তো। তো শেষের কথাটা বললেন যে কেন্টের সময় থেকে আমরা অনেক এগিয়ে এসেছি। ঘটনা, কেন্টের সময় যা প্র্যাকটিস ছিল বা কেন্ট আমাদের যা লিখেছেন, তারপরেও কিন্তু আমাদের সামনে
আরো অনেক প্র্যাকটিশনার এসছে এবং তারা কিন্তু তাদের যে সমস্ত প্র্যাকটিসের অভিজ্ঞতা লব্ধ ফসল আমাদের দিয়ে গেছেন, সেখানেও আমরা অনেককেই দেখতে পাচ্ছি। এবং সেখানে কিন্তু উল্লেখযোগ্যভাবে এখনো একজন এই মুহূর্তে খুব নামকরা ডক্টর ভিতুলকাশ আছেন, যিনি তার প্রথম জীবনে ইঞ্জিনিয়ার ছিলেন, পরের দিকে তিনি হোমিওপ্যাথি সম্বন্ধে হোমিওপ্যাথি তাকে আকৃষ্ট করে এবং সেখানে তিনি বৈদিক নিয়ে প্রথম পড়াশোনা শুরু করে, পরের দিকে সেই বৈদিক নিয়ে প্র্যাকটিস শুরু করেন এবং পরের দিকে সে পুরোপুরি হোমিওপ্যাথ হয়ে যান এবং আজকে তিনি একজন মোটামুটি হোমিওপ্যাথি জগতের একজন বিশ্বগুরু। এবং একই সঙ্গে তিনি বেশ কিছু জিনিস, বেশ কিছু ফিলোসফিক্যাল বা অন্য অবজারভেশন বেশ কিছু আমাদের সামনে তুলে ধরেছেন, যেটা লেভেলস অফ হেলথ বলে তিনি কিছু দিয়েছেন। এছাড়াও আরো কিছু কিছু ব্যাপারে তিনি নতুনত্ব আমাদের সামনে তুলে ধরেছেন, যেটা আজকে অনেকেই কিন্তু প্র্যাকটিস করে এবং সেটা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট হয়। যদিও তাকে ধরা হয় মূলত কেন্টিয়ান, কিন্তু শুধু কেন্টেতেই তিনি আবদ্ধ নেই। কেন্টের পিটিমুনিশমাল তিনি প্রথম জীবনে আমার দেখা বা পড়া যেটুকু জানা আছে, প্রথম জীবনে পিটিমুনিশমাল তিনি পছন্দ করতেন না, তার কারণ তার বক্তব্য ছিল যে এটা অনেক উইক পোটেন্সি এবং সেটা ভাবে কাজ করে না। পরবর্তীকালে অন্যদের ব্যবহার বা বিশেষ করে ইন্ডিয়াতে তার ব্যবহার, ভিতুলকাশ আমাদের ইন্ডিয়াতেও এসেছিলেন এবং ইন্ডিয়াতে তার ব্যবহার বা কিছু নামকরা লোকের এই পিটিমুনিশমালের ব্যবহার দেখে, নামকরা ডাক্তারদের পিটিমুনিশমাল ব্যবহার করা দেখে এবং রেজাল্ট দেখে তিনি পরের দিকে কিছু উৎসাহী হয়েছিলেন, কিন্তু তার এই সম্বন্ধে কোনো আর ডিটেলস কোনো আলোচনা পাওয়া যায় না। তিনি একটা জায়গায় আমি দেখেছিলাম, তিনি উল্লেখ করেছেন এটা সম্বন্ধে আমার যখন বলার মতো কোনো অভিজ্ঞতা হবে তখন আমি এটা জানাবো, এখন এই মুহূর্তে আমি কিছু জানাচ্ছি না। ফলে পরের দিকে তার লেকচারে এটা শুনতে পাওয়া যায় যে তিনি কোনো একটা পোটেন্সি বললেন, একই সঙ্গে বললেন কেউ যদি এটা এলএম পোটেন্সি যারা ইউজ করে তারা যদি এটা দেবে, তারা এলএম পোটেন্সিটা ইউজ করে দেখতে পারে। এইভাবে কিন্তু তিনি মাঝে মাঝে বলেছেন, আমি শুনেছি তার বিভিন্ন লেকচারের মধ্যে। তো এইটা এবার এই সমস্ত কেন্টের পরে এই সমস্ত যে আছে, ভিতুলকাশ একদম শেষের দিকে, এছাড়াও অ্যান্ডারসন বলে আরেকজন নাম করার লোক আছে, এছাড়াও আরো অনেক অজস্র লোক আছে। তাদের কয়েকজনকেই হয়তো আমি চিনি, বেশিরভাগকে চিনি না। তো এদের প্রত্যেকেরই কিন্তু এই অভিজ্ঞতার ফসল তারা তাদের শিক্ষার মাধ্যমে দিচ্ছেন। কিছু হয়তো আমাদের হাতে এসে পৌঁছেছে, কিছু হয়তো আমরা পাইনি, বা কিছু হয়তো পড়ার সুযোগ বা সুযোগ আমাদের কাছে হয়নি। অনেকটাই হয়তো এই পয়সার ব্যাপার, কারণ এদের এক নম্বর অ্যাভেলেবিলিটি, দ্বিতীয় নম্বর এর সম্বন্ধে জানা বা অযথা কোনো একটা বই পড়ার মতো খরচ করা বা সেটা নিয়ে সেই সময় সাপেক্ষ সময়টা দেওয়া, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে সম্ভব হয় না। ফলে হয়তো আমরা অনেক কিছু জানতে পারিনি, কিন্তু কিছু কিছু লোক তো পেয়েছি আমরা যাদের এই অভিজ্ঞতাগুলো আমাদের সামনে এসছে। ফলে কেন্ট থেকে আমরা অবশ্যই অনেকটা এগিয়ে এসেছি। যেমন কিছু জায়গায় টোটালিটি অফ সিমটমস নিয়েও কিন্তু কিছু কিছু প্রশ্ন এসছে, যে সব জায়গায় এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে এই টোটালিটি অফ সিমটমস এর উপর বেস করে কিন্তু ট্রিটমেন্ট করা আজকের দিনে সম্ভব না। এমন নয় যে সেটা অসম্ভব, কিন্তু কিছু অথর এটা বলছেন যে আজকের দিনে সম্ভব না। আজকের দিনে কিন্তু একটু অন্য, তার থেকে একটু এগিয়ে আসার চিন্তা করার দরকার আছে। এবং আজকে যেটা আমরা দেখছি, ওটা গভর্নমেন্ট লেভেলে তারা কিন্তু এই হোমিওপ্যাথিক মানে প্রোটোকল সিস্টেম চালু করার চেষ্টা করছে ডিজিজ অনুযায়ী। প্রত্যেকটা কিছু ওষুধের, প্রাথমিকভাবে কিছু ওষুধের রক্ষণ, যেমন আমরা কোভিডের সময় দেখেছিলাম, কোভিডের একটা প্রোটোকল অ্যালোপ্যাথি ওষুধ কিছু শুরু হয়েছিল, যে এই ওষুধ দেওয়া হবে। সেরকম ভাবে কোনো একটা ডিজিজ হলে তার প্রাথমিক স্টেজে এই ওষুধ দেওয়া হবে, পরের স্টেজে এই দেওয়া হবে, তারপরের স্টেজে এরকম দেওয়া হবে, এই সিমটমস থাকলে এই ওষুধ দেওয়া হবে, পরের স্টেজে এই সিমটম থাকলে এই ওষুধ দেওয়া হবে, পরের স্টেজে অন্য একটা সিমটম থাকলে অন্য একটা ওষুধ দেওয়া হবে। এই যে প্রোটোকল, এই সিস্টেমও কিন্তু চালু হচ্ছে বা অনেকের চেষ্টা চলছে, গভর্নমেন্ট লেভেলেই কিন্তু এটা চালু হচ্ছে। আয়ুষের শাখায়, বিভিন্ন শাখাতে এগুলো কিন্তু শুরু হয়ে গেছে। তো এগুলো হচ্ছে আজকের কনসেপ্ট বা আজকের জীবনের জীবনযাত্রার সঙ্গে সাযুজ্য রেখে এই ধরনের পরিবর্তন আসছে। স্যারের আর একটা কথা বলেছিলেন যে আমাদের ওই বিভিন্ন ভ্যাকসিনেশন, বিভিন্ন সিভিলাইজেশনের বিভিন্ন যে সমস্ত সাইড এফেক্ট বা বিভিন্ন যে খাওয়া দাওয়া, এটা একটা অবশ্যই ব্যাপার। এটা নিয়ে অনেকদিন আগে একবার আলোচনা হয়েছিল, আমি খুব সংক্ষেপে বলি আমার চিন্তা ভাবনা। ঘটনা হচ্ছে, আজকে হ্যানিম্যান যে সময় বলেছেন, তিনি তার ওষুধ খাওয়ার জন্য যেটা বলেছেন, যে কোন একজন ড্রাগ বিক্রির ক্ষেত্রেও সে একই জিনিস বলেছেন। সে তার সমস্ত কিছু অন্য এক্সাইটমেন্ট ইত্যাদি, চিন্তা ভাবনা, টেনশন ইত্যাদি থেকে সে অ্যাভয়েড করবে, সহজ সাদা সিধে জীবনযাপন করবে। আজকের দিনে বাস্তবে সেটা কখনোই সম্ভব নয়। আমরা যে খাবার খাচ্ছি, চাল থেকে শুরু করে
ভাত থেকে শুরু করে সমস্ত কিছু, সবজি, প্রত্যেকটাই পেস্টিসাইড, প্রত্যেকটাতে কোনো কোনো প্রিজারভেটিভ অ্যাড করা আছে। যত জল খাচ্ছি সেখানে বিভিন্ন রকম তার সঙ্গে যে জলটা খাচ্ছি সেই জলটাতে তার সঙ্গে ক্লোরিন মেশানো থাকছে, বা পাইপ ট্যাপ ওয়াটার আমরা বেশিরভাগই ইউজ করছি। আর গ্রামের দিকে বা যারা হয়তো পুকুরের জল খাচ্ছে তারা সেটা ইউজ করছে না, কিন্তু পুকুরের মধ্যে অনেক নোংরা আবর্জনা ফেলা হচ্ছে। সেই নোংরা বা আবর্জনার মাধ্যমেও কিন্তু অনেক কিছু পেস্টিসাইড থেকে শুরু করে প্রিজারভেটিভ বা বিভিন্ন কেমিক্যালস কিন্তু ঢুকছে, বা তার আশেপাশের যে জমি আছে সেই জমিতে যে চাষাবাদ হচ্ছে সেখানে পেস্টিসাইড ইউজ হচ্ছে। বর্ষার সময় বৃষ্টিতে জলের মাধ্যমে সেই পুকুরের জলেও সেটা আসছে। একই সঙ্গে যে টিউবওয়েল, সেই টিউবওয়েলেও কিন্তু অনেক সময় সেই সব জিনিসগুলো আসছে, যেটা আর্সেনিক পয়জনিং আমরা জানি পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ এলাকা আর্সেনিক পয়জনিং আছে। তো সেই সমস্ত জায়গাতেও তো এ ধরনের ঘটনাগুলো ঘটছে। ফলে এই ধরনের জিনিস তো আছেই, যেটা হয়তো আগেও ছিল, কিন্তু একই সঙ্গে এই যে নতুন সভ্যতার যে সমস্ত জিনিসগুলো, উপকরণগুলো, সেই উপকরণে কিন্তু একটা বড় কুফল আমাদের শরীরে আসছে। আমরা মোবাইল ফোনের মাধ্যমে, আজকে ইন্টারনেটের মাধ্যমে আমরা কথাবার্তা বলছি, ল্যাপটপ বা মোবাইল, এই ল্যাপটপ বা মোবাইলের একটা রেডিয়েশন আছে। আমরা যে এই ফোনগুলো ইউজ করছি তার একটা রেডিয়েশনের একটা মাত্রা নির্ধারিত করা আছে, যেটা আমাদের শরীর পক্ষে ক্ষতিকর বা ক্ষতিকর নয়। এবার সেটা আমার দেশের যে স্ট্যান্ডার্ড আছে বাংলাদেশের সেই স্ট্যান্ডার্ড নয়, আলাদা স্ট্যান্ডার্ড। আবার দেখা যাবে ইউরোপের সেই স্ট্যান্ডার্ড আলাদা। ইউরোপে অনেক বেশি স্ট্রিক্ট, অনেক বেশি লো রেডিয়েশনের ফোনগুলোই ব্যবহার হয়, কিন্তু এই আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডে সেখানে কিন্তু এই সমস্ত তুলনায় হাই রেডিয়েশনের ফোনগুলো কিন্তু বাজারজাত করা হচ্ছে, এবং সেগুলো কিন্তু আমরা জেনে বা না জেনে আমরা ব্যবহার করছি আমাদের সুবিধা অনুযায়ী, কিন্তু সেটা আমাদের যে শরীরে ক্ষতি করছে সেটা কিন্তু করছে। যে লাইট ঘরে আমরা ইউজ করছি, এলইডি লাইট, আজকাল ইলেকট্রিসিটি বাঁচানোর জন্য আমরা সেটা ইউজ করছি, তারও কিন্তু একটা রেডিয়েশন আছে, এবং সেটার জন্যও কিন্তু কুফল। কিছু ক্যান্সার গ্রুপে আমি দেখেছি তারা অনবরত সেটা বলে যাচ্ছে, বা কিছু কিছু জায়গায় লেখা আছে। অ্যালুমিনিয়ামের বাসনপত্র আমরা ইউজ করি, অ্যালুমিনিয়ামের আমি পড়েছিলাম কিছু রিসার্চে অনেকদিন আগে, যে অ্যালুমিনিয়ামের এই বহুল ব্যবহার বা অ্যালুমিনিয়ামের সঙ্গে যে অন্য সমস্ত আহ, জিনিসগুলো মেশানো হয়, সেটার ফলে একটা কুফল হচ্ছে, বড় জিনিস আজকের দিনে থাইরয়েড ঘরে ঘরে। এবার সেটা শুধু অ্যালুমিনিয়ামের জন্যই হচ্ছে কিনা সেটা বলতে পারবো না, কিন্তু আমি পড়েছিলাম এরকম। তো এই ধরনের জিনিস আজকে এই কপার মেশানো হচ্ছে, ও জলের সঙ্গে ফিল্টার করে জলের সঙ্গে কপার মিশিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটা বা কোনো মিনারেলস ইউজ করে মিশিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটা শরীরের পক্ষে ভালো, এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমরা সেই সমস্ত জিনিসগুলো ইউজ করছি। যখন ইউজ করছি তখন এই কপার, অতিরিক্ত কপার আমার শরীরে কোনো ক্ষতি করছে কিনা, বা করছে তো অবশ্যই, কতটা কারো, আমার ক্ষেত্রে হয়তো বেশি করছে, আপনার ক্ষেত্রে হয়তো কম করছে, কিন্তু করছে। তো একই সঙ্গে এই যে প্রত্যেকটা খাবার দাবার, আমার ঘরেতে যে খাবার দাবার তৈরি হচ্ছে সমস্ততেই কিন্তু পেস্টিসাইড থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু আমাদের শরীরে প্রতি মুহূর্তে আমরা কনজিউম করছি। আর এর থেকে বাঁচার উপায় কি? নিজেকে তাহলে চাষাবাদ করতে হবে, আর কিছু করতে পারবো না। চাষাবাদ করার জন্য টাকা পয়সা রোজগার করার জন্য কিছু করা যাবে না, তো সেটা তো সম্ভব নয় বাস্তবে। সুতরাং এগুলো নিয়েই কিন্তু আমরা চলছি, কিন্তু তারপরেও আমরা দেখছি আমাদের হোমিওপ্যাথি ওষুধ কিন্তু কাজ করছে। ফলে এই ধরনের অসুবিধে আসবে ভবিষ্যতে, এগুলো নিয়েও হয়তো চর্চা হয়ে দেখা যাবে কিছু কিছু এর কুফলের এগেনস্টে আমরা কোনো একটা পার্টিকুলার মেডিসিন বা গ্রুপ অফ মেডিসিন দেখবো বেশি ইউজ হচ্ছে। হ্যানিম্যানের সময় যে ওষুধগুলো হয়তো বেশি ব্যবহার হতো বা পাওয়া যেত, আজকের দিনে হয়তো দেখা যাবে সেই একই জায়গায় কিন্তু সেই ওষুধগুলো, ওই ওষুধগুলোর তুলনায় অন্য ওষুধ তুলনায় ব্যবহার বেশি হচ্ছে। আজকের দিনে আমরা দেখছি নোসোট অনেক বেশি ব্যবহার হচ্ছে, প্রয়োজন হচ্ছে। তা নইলে কোনো একটা অবস্টাকলকে রিমুভ করা যাচ্ছে না বা পেশেন্টের ইমপ্রুভমেন্ট করা যাচ্ছে না। তো সেই জিনিসগুলো আমাদের সামনে আসছে। তো এইভাবেই আমরা প্রতি মুহূর্তে আমাদের যেটা লক্ষণের উপরে নির্ভর করে আমরা যেভাবে ট্রিটমেন্ট করি, ওই একই পদ্ধতিতেই আমরা যাব, এবং সেক্ষেত্রে সেইভাবেই আমার ধারণা যে আমরা এই সমস্ত সমস্যার সমাধান করতে পারবো। ধন্যবাদ স্যার, আশা করি আমি আপনার প্রত্যেকটা উত্তর দিতে পারলাম। যদি কিছু বাকি থাকে আমাকে বলবেন, তাহলে আমি চেষ্টা করবো। হ্যাঁ, ধন্যবাদ স্যার, অনেক ডিটেলসই বলেছেন, এবং সত্যি তো আমাদের এগুলো, এবং এখানে আমাদের ডোজ পোটেন্সির উপর আর কোনো ইফেক্ট পড়বে কিনা এরা আমরা পরে শুনবো। আপনার তো অনেক মশলা আছে। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ অনেক স্যারকে। দিন। এখন
হ্যাঁ, আমাদের মধ্যে উপস্থিত আছেন গিরিধর বিশ্বাস স্যার। স্যারের কাছ থেকে সংক্ষেপে কিছু কথা শুনে আজকে ক্লাসটি হ্যাঁ, আমরা শেষ করব। হ্যাঁ, সংক্ষেপেই বলি মানে আহ, চন্দ্রশেখর পড়ে আজকে যে আলোচনাটা করেছেন, মানে তাকে ধন্যবাদ দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। এত বিস্তীর্ণ আলোচনা এবং বিস্তীর্ণ পড়াশুনো করে তিনি প্রেজেন্ট করেছেন। এখন কথা হচ্ছে, এই সমস্যার কথা যেগুলো উঠেছে সেগুলো পোটেন্সি নিয়েই বলি, ভিদুল কাসের কথা দিয়েই বলি। ভিদুল কাস আমি পড়িনি, আমার বইও নেই, আমার আর নতুন করে পড়ার মতো খুব একটা ইচ্ছা নেই, মানে আমার সময় নেই আর কি। আমার বয়স আন্দাজে সময় নেই। তা যাই হোক, তবু ওনার মানে পরে স্যারের কথা শুনে যেটা শুনলাম আর কি, যে ভিদুল কাস বলেছেন যে একটা সময়ে যদি 50 মিলিসিমেল মেডিসিন ব্যবহার করে যদি কাজ পাই তাহলে সেগুলো সমর্থনে বলবো। তো এই যে বিষয়টা, আজকে হ্যানিম্যানের সময় থেকে, আমি আজকের বক্তব্যের উপরেই বলছি, হ্যানিম্যানের সময় থেকে আজ পর্যন্ত মানে ক্লিনিক্যালি মানুষ খুঁজে যাচ্ছে, খুঁজতে 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 কোন অবস্থায় কোন পোটেন্সি ব্যবহার হবে সেটা মানে কিছু সিদ্ধান্তে আসা হচ্ছে। এবং আমাদের অথরগুলো যে যত রাইটার আছেন, মানে দু একজন ছাড়া, বিশেষ করে বরিক এবং অ্যালেন ছাড়া, প্রত্যেকে কিন্তু সুকৌশলে তাদের বইতে কোনো পোটেন্সির কথা লেখেননি। মানে কি, তারা লেখেননি কারণ হচ্ছে তারা লিখতে পারেননি, যে নির্দিষ্টভাবে মানে বলাই যাবে না যে কোন পেশেন্টের ক্ষেত্রে কোন পোটেন্সিটা লাগবে। যেমন একটা সময় অ্যালেন স্কিনোটে, তারপরে ইয়েতে একটা সময়, কেন এখনো আছে, ওই বড়িকে, অনেক পুরনো বই তো, সেখানে লেখা আছে যে ক্যামোমিলা 12। তো আজকে ক্যামোমিলা 12 হয়তো বা পাওয়া যায়, কিন্তু বহুদিন হয় আমি ক্যামোমিলা 12 ব্যবহার করছি না। প্রথম দিকে ওই বই দেখে কিনেছিলাম বা ব্যবহার করেছিলাম। এখন দেখছি যেটা ক্যামোমিলা 12-এর ওপরে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজনই নেই। সেখানে 200 মিনিমাম 1 এম ক্যামোমিলা ভালো কাজ করে। এখন এখানেও বিতর্ক আসতে পারে যে কই আমি তো পাইনি ক্যামোমিলা 200 ব্যবহার করে কাজ পাইনি। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে এই জায়গায় যে 100টা পেশেন্টের মধ্যে সবাইকেই যে 200 দিয়ে আমি উপকার পাবো এটা বলা মুশকিল। তো এখন এই খোঁজা চলবে। ধন্যবাদ সবাইকে, অনেক কিছু বলে ফেললাম। পরে স্যার আপনি ভালো থাকবেন, আপনাকে আজকে আরো ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে, নমস্কার। ধন্যবাদ গিরিধর বিশ্বাস স্যারকে এবং আজকের আলোচক চন্দ্রশেখর পুরে স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই হোমিও উদ্দীপনার পক্ষ থেকে। স্যার ভালো থাকবেন এবং সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন এবং হোমিও উদ্দীপনার সঙ্গে যুক্ত থাকবেন। এই বলে আজকের ক্লাসটি আমরা অফিসিয়ালি এখানে শেষ করলাম।